সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু স্পষ্ট চ্যাট বক্সে একটু জানাবে কাইন্ডলি। ওকে, কেমন আছেন সবাই? সবার কি অবস্থা? Yes, I know. Many of you, actually every one of you actually have looked at the latest BCS preliminary exam question. আহ, এইটা আসলে, হ্যাঁ, বিগত বছরের অন্যান্য কোশ্চেনের চেয়ে অনেক অনেক টাফ ছিল। আমরা এটা এক্সপেক্ট করি নাই। আমাদের এই প্রার্থীরা যারা আছেন তারা অনেকেই হয়তো এরকম কোশ্চেন এক্সপেক্ট করেন নাই, বাট স্টিল দেখেন, ক্যান্ডিডেটরা সবাই কিন্তু এই প্রেশারটা ফিল করেছে। আহ, এটা আপনাদেরকে তো বলতে চাই যে the difficulty that you see in the question, it was not actually specifically designed to defeat you. আপনাকে ব্যক্তিগতভাবে হারায় দিবে, আপনি প্রিলিতে ফেল করবেন, এই জন্য ডিজাইন করা না আসলে এটা। আপনার মধ্যে আপনি এইভাবে চিন্তা করতে হবে যে আগামী বছর বা আপনারা এখন 50তম বিসিএস প্রিলির জন্য প্রস্তুতি নিচ্ছেন, পাইওনিয়ার ব্যাচের অ্যাসপিরিয়েন্টস আপনারা। তো আপনাদের মধ্যে ওই মোটিভেশনটুকু সবসময় বজায় রাখবেন, কারণ আহ, এই যে সেশনগুলো থ্রুতে বা আপনি নিজে স্টাডি করে নিজের মধ্যে যে গ্রোথটা নিয়ে আসছেন, নিজের মধ্যে যে এক্সিলেন্সটা আপনি ক্যারি করার চেষ্টা করছেন, এটা একটা পার্সিভারেন্স ক্রিয়েট করবে এবং আপনার প্রিপারেশনের ডেপথ বাড়াবে, ঠিক আছে? সেই মোটিভেশনটাকে মাথায় রেখে আমরা অবশ্যই খুবই শান্ত থেকে যে পার্সিভারেন্স নিয়ে প্রস্তুতিটা নিচ্ছিলাম সেটা আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আচ্ছা বলেন, কোশ্চেন দেখে কার কি মনে হয়েছে একটু বলেন তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কার কেমন মনে হয়েছে? অনেক কঠিন, কঠিনই লাগছে, ওকে। স্পেসিফিক্যালি যদি ইংরেজির কথা বলি, ইংরেজিটা আসলে কেমন ছিল বলেন তো। ইংলিশটা কিন্তু কম্পারেটিভলি ইজি ছিল। ইয়াস, হাবিবা, তারপর হচ্ছে তাসিয়া, রবিন, সবাই এটা এগ্রি করেছেন। দেখুন, ইংরেজিতে আপনার স্ট্রেংথ এখন ধরেন এই বছর ইজি হয়েছে, মানে দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে আগামী বছরের কোয়েশ্চেনটাও ঠিক একই রকম হবে, ঠিক আছে? এই জন্য ইংরেজি স্ট্রেংথ আমরা এখন যে পর্যায়ে আছি, হয়তো অনেক ইজি মনে হয়েছে, বিগত বছরের কোশ্চেন থেকে অনেক কপি হয়েছে, ডিরেক্ট কোশ্চেন এসেছে, বাট পরের কোশ্চেন গুলোতে সেম নাও আসতে পারে। তো আমাদের প্রস্তুতির ধরনটা, মানে আমাদের মধ্যে যে অ্যাডাপ্টেবিলিটি, সেটা ক্রিয়েট করার জন্য এই প্ল্যাটফর্মটাকে আমরা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করব। তো উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির আজকের যে লেকচার, লেকচার 8, যেখানে আমরা প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স, ঠিক আছে, তারপর আবার কিছু হোমওয়ার্কস থাকবে, এগুলো নিয়ে আমরা আজকের সেশনে মোটা দাগে কথা বলবো। তো প্রথমেই যদি একটু বলার চেষ্টা করি যে যে প্রিপোজিশন নিয়ে যেহেতু আমাদের পড়াশোনা, হোয়াট ইজ প্রিপোজিশন? খুব কমন একটা কথা, বাট একটা থরো আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে। আমরা যদি একটু রিডিং পড়ি এখানে, প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস। একটা প্রিপোজিশন একটা গ্রুপ অফ ওয়ার্ড হইতে পারে, অথবা একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, যেটা ব্যবহার করা হয় নাউন্স, প্রোনাউন্স, আবার ফ্রেজেস, এগুলোকে কানেক্ট করার জন্য, ঠিক আছে, অন্য সেন্টেন্সের সঙ্গে এগুলোকে কানেক্ট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলটা গো থ্রু করার পরে আমরা চেষ্টা করব একটু ডিফারেন্ট ওয়েতে জিনিসটাকে পড়ার, ঠিক আছে? পূজার মধ্যে ক্লাস বন্ধ থাকবে কিনা এটা নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে আমাদের ম্যানেজমেন্ট টিম। অবশ্যই, অবশ্যই এর মধ্যেই হয়তো আপনারা একটা মেসেজ পাবেন বা আপনাদেরকে নোটিফাই করা হবে ক্লাস হচ্ছে কি হচ্ছে না। তো এক্সাম্পলটা একটু দেখি আমরা। She was standing behind the বসুন্ধরা সিটি মার্কেট. I am searching for him. I stood in front of the building which was huge in size. এই যে in front of, তারপর searching for, standing behind, এই যে শব্দগুলো আছে, এগুলার মধ্যেই আমরা প্রিপোজিশন খুঁজবো। প্রিপোজিশন এর মধ্যেই আমরা খোঁজার চেষ্টা করব। আচ্ছা, একটু যদি পেছন থেকে ফিরে আসি আমরা, ঠিক আছে, প্রিপোজিশন আসলে কেন পড়বো আমরা বলেন তো? ওয়াই? বা এই যে ডেফিনেশন আমরা একটু গো থ্রু করলাম, এটা কেন করলাম আসলে? শুধু কি বিসিএস প্রিলির জন্য? প্রিলি তো অবশ্যই আমাদের কাজে লাগবে, কিন্তু আমাদের রেগুলার যে কমিউনিকেশন হয়,
ইংরেজিতে যখন আপনি একটা মেসেজ লিখছেন বা একটা ভাব কমিউনিকেট করতে যাচ্ছেন, একটা মেইল লিখতে চাচ্ছেন, বা দেশের বাইরেও যদি ফ্লাই করতে চান যে প্রশ্ন এত কঠিন হয়েছে আমি থাকবোই না, আই উইল গো অ্যাব্রড। তো তখন আপনার এসওপিটা লিখতে গেলেও গ্রামারের প্রত্যেকটা কম্পোনেন্ট আপনাকে কাজে লাগাইতে হবে। তো স্মার্টলি যাতে কাজে লাগানো যায়, এই সেশনের উদ্দেশ্য থাকবে আজকের টপিক যেগুলো আছে সেই টপিকগুলোতে দক্ষতার একটা লেভেল অর্জন করা, যাতে করে বিভিন্ন স্টেপে বিভিন্ন জায়গায় আমরা প্রিপোজিশন বা কনজাংশন বা লিঙ্কার্স গুলোকে প্রপারলি ব্যবহার করতে পারি। তো এই ক্লাস শুরু করার আগে আমি যদি ছোট একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি, আপনাদেরকে বলতে হবে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। ঠিক আছে? আমি জাস্ট একটা কোয়েশ্চেন আপনাদের জন্য ড্রপ করব। আচ্ছা, আমরা রেদার এবার যে বিসিএস এর প্রিলিতে যে কোয়েশ্চেনটা হয়েছে, কোয়েশ্চেন কয়টা হয়েছে প্রিপারেশন থেকে বলেন তো? এটা এমন একটা টপিক যেটা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। বিসিএস এর প্রিলিতে প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে। মানসুরা বলেছেন একটা, সবাই কি এগ্রি করছেন একটাই কি ছিল নাকি আরো বেশি ছিল বলেন তো? আমরা একদম লেটেস্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করব। গত বিসিএস এর প্রিলিতে যে প্রশ্নটা এসছে, প্রশ্ন দুইটা আসছে অ্যাকচুয়ালি। আমরা যদি প্রথমটাকে একটু আইডেন্টিফাই করি, দুইটা ছিল, ইয়েস, তাসিয়া বলেছে দুইটা ছিল। লেটস গো ফর দ্য ফার্স্ট কোয়েশ্চেন, যেটা আপনি মিস করেছেন, একজন মিস করেছেন যে কোয়েশ্চেনটা। দ্য রিভার, দ্য রিভার flows past, flows past the village. আচ্ছা, এই বাক্যে এই যে পাস্ট শব্দটা দেখতে পাচ্ছেন, এটা আসলে প্রশ্ন ছিল এরকম, হেয়ার পাস্ট ইজ এ অর অ্যান, তারপর অপশন ছিল নাউন, অ্যাডভার্ব, ভার্ব এবং প্রিপোজিশন। তো সঠিক উত্তর ডেফিনেটলি, প্রিপোজিশনের ক্লাস করতেছি আমরা, সঠিক উত্তর অবশ্যই এটা প্রিপোজিশন হবে, তাই না? প্রিপোজিশন হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা প্রিপোজিশন বলতেছি, এটা কিভাবে জাস্টিফাই করে জিনিসটাকে? আমরা এই জন্য এই যে পাস্টকে যদি আমরা প্রিপোজিশনে ফেলতে চাই, তাহলে উই উইল হ্যাভ টু গো ব্যাক টু দ্য ডেফিনিশন। এখানে বলা হচ্ছে preposition is a word or group of words used to link nouns, pronouns and phrases to other words in a sentence. তো এই যে পাঁচ শব্দটি দেখতে পাচ্ছেন, এই শব্দটা কিন্তু দা ভিলেজের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করছে। দ্য রিভার ফ্লোজ পাস্ট দ্য ভিলেজ, এই যে যেই গ্রামটার কথা বলা আছে এখানে, এই গ্রামের সঙ্গে একটি সম্পর্ক কিন্তু এখানে স্থাপন করেছে। মানে অর্থাৎ এখানে বলতেছে নদী কোনো জায়গার পাশে বা পার হয়ে যাচ্ছে কোন পাশ দিয়ে এটা দেখাচ্ছে। তো আমরা কি জানি, সংজ্ঞাটা কি দেখলাম এখানে, যখন কোনো নাউন বা প্রোনাউনের সাথে এর অবস্থান বা দিক নির্দেশ করে বা সম্পর্কিত করে, তখন সেটাকে আমরা বলি প্রিপোজিশন। তো এই কনসেপ্টটাকে ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের বলেন তো? মানে গত যে বিসিএস এর প্রিলি, যে লাস্ট প্রিলিটা হলো, এই প্রিলির প্রশ্ন এটা। এই পাস্ট দিয়ে কিন্তু আরো প্রশ্ন হয়েছে, বিগত বছরই কোনো একটা বিসিএস এ আরো প্রশ্ন হয়েছে। শি হ্যাজ ওয়াকড পাস্ট হার প্রাইম বা এই ধরনের কিছু একটা ছিল। আর তৃতীয় কোয়েশ্চেনটা ছিল, শি ওয়াজ, শি ওয়াজ ম্যারিড ড্যাশ রিচ ম্যান। এখানে কি বসাবেন বলেন তো? কোনটা বসাবেন? খুব সহজ প্রশ্ন না এটা? একদমই সিম্পল প্রশ্ন। অপশন এ তে আছে উইথ, বি তে আছে টু, সি তে আছে অফ, ডি তে আছে অফ। ঠিক আছে, ও এফ এফ। সঠিক উত্তর কোনটা বসাবেন আপনি? টু বসাবেন। পারফেক্ট, খুবই সিম্পল প্রশ্ন ছিল। এখানে ম্যারিডের সঙ্গে রিলেশনশিপ মানে স্পাউস হিসেবে সম্পর্ক নির্দেশ করার জন্য টু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এটা হইতে পারে শি ইজ ম্যারিড টু এ ডক্টর, ঠিক আছে, শি ওয়াজ ম্যারিড টু এ রিচ ম্যান, বিভিন্ন রকম ভাবে হতে পারে। তাহলে সঠিক উত্তর আমাদের জন্য হবে অবশ্যই টু। এইভাবে সুন্দর করে বৃত্ত ভরাট করে ফেলতে হবে। শি ওয়াজ ম্যারিড টু আ রিচ ম্যান। এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব আর কি আছে। আচ্ছা, এখানে প্রিপোজিশন একটা লিস্ট দেখতে পাচ্ছেন, চমৎকার একটা ইনফোগ্রাফিক রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন। At, on, to, into, before, after, over.
আন্ডার, সিন্স, ফ্রম, ফর, এই সবগুলারই এক্সাম্পলস আমরা দেখব উইথ দ্য রুলস। উইথ দ্য রুলস আমরা দেখার চেষ্টা করব। তার আগে একটা চিত্রের মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা যে আসলে প্রিপোজিশন শিখতে পারি সেই দিকটাকে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। দেখুন, এখানে যে বক্স আকৃতির ঘরের মতো একটা শেপ দেখতে পাচ্ছেন, এই শেপটার দিকে তাকালেও কিন্তু অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। ঠিক আছে? ধরা যাক এই বিন্দুতে কোনো একটা জানলা আছে। ঠিক আছে? বাতাস এর মধ্য দিয়ে প্রবেশ করছে। তো উইন্ড পাসড থ্রু দ্যাট উইন্ডো। ঠিক আছে? এরকম বলতে পারি আমরা। যখন কোনো কিছুর মধ্যে দিয়ে কোনো কিছু গমন করে ভেতর দিয়ে, তখন সেটাকে আমরা বলি থ্রু। ঠিক আছে? আউটসাইড মানে এর ভেতর থেকে যখন কেউ বাইরে যাবে বা কোনো কিছু বাইরে যাবে, তখন সেটাকে বলবো আমরা আউটসাইড। ভেতরে প্রবেশ করলে আমরা বলতেছি ইনটু, তাই না? আর ভেতরে থাকা অবস্থায় বোঝায় ইন বা ইনসাইড। আর পাশে থাকলে বিসাইড, বাই, এগুলা বোঝায়। আরো ডিটেল পড়লে আমরা যখন নেক্সট স্লাইড গুলোতে যাব, these words will create actually more sense। আরো স্পষ্ট সেন্স ক্রিয়েট করবে এটা। অন, অন টু, এগুলো আমরা প্রত্যেকটা দেখব। যদি একটু এই স্লাইডে মুখস্থ করার জন্য আমরা কিছু একটু ব্যাখ্যাটা দেখি। টু, টুটা বোঝাচ্ছে কোন দিকে গতিশীল অবস্থা। ধরা যাক আপনি হেঁটে বাজারে যাচ্ছেন অথবা মার্কেটে যাচ্ছেন। ঠিক আছে? অথবা আপনি স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন। হি ওয়াজ ওয়াকিং টু দ্য কলেজ, অথবা হি ওয়াজ ওয়াকিং টু হিজ কলেজ। মানে আপনি গতিশীল অবস্থায় আছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, তখন আপনি টু বসাচ্ছেন। কোনো, আমরা ফ্রম কোথায় বসাবো? ফ্রম বসাবো কোনো স্থান হতে গতিশীল অবস্থা, টু এর বিপরীতে। টু এর বিপরীতে, এই যে আমি কলেজ গেলাম, ঠিক আছে, এই স্থান থেকেও হতে পারে, আর এর বিপরীতেও হতে পারে। হি ওয়াজ রিটার্নিং ফ্রম হিজ কলেজ, সে তার কলেজ থেকে ফিরে আসছিল। ঠিক আছে? ফ্রম, এগুলো খুব বেসিক ইউসেজ। এগুলো নিয়ে মানে এক্সেপশনাল কোনো ব্যাখ্যা আলোচনার প্রয়োজন আছে বলে মনে করছি না। থ্রু বলছে ভেতর দিয়ে অতিক্রম করা, ভেতর দিয়ে, যেটা বলেছে। ঠিক আছে? ভেতর দিয়ে অতিক্রম করা বলতে থ্রু ব্যবহার করব আমরা। ইনটু, বাইরে থেকে গতিশীল অবস্থায় যখন আপনি ভিতরে প্রবেশ করবেন। ঠিক আছে? হি র্যান ইনটু দ্য রুম, হি র্যান ইনটু দ্য রুম, সে দৌড়ে কক্ষে প্রবেশ করলো। ঠিক আছে? আউট অফ, ঠিক একই রকম ভাবে। ঠিক আছে? গতিশীল অবস্থায় যদি কেউ বের হয়ে যায়, দ্য থিফ ran আউট অফ দ্য রুম, মানে সে পলায়ন করেছে গতিশীল অবস্থায়, সেটা বোঝাচ্ছে। ইন মানে ভেতরে স্থিত অবস্থা। ইন ভেতরে স্থিত অবস্থা, আউটসাইড বাইরে স্থিত অবস্থা। অন, তল স্পর্শ করে উপরে অবস্থান করছে। ওভার, তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থায় আছে, এগুলো বোঝাচ্ছে। আবার এবাভ, এবাভটা কি বোঝাচ্ছে? তল স্পর্শ না করে উপরে স্থির স্থির অবস্থায় আছে। আচ্ছা, আমরা মনে হয় যদি ছবির মাধ্যমে এগুলোকে দেখি তাহলে আরো বেটার হয়। ঠিক আছে? আমি একটু ড্র করে দেখাই আপনাদেরকে। আই উইল টেক জাস্ট আ ফিউ সেকেন্ডস। একটু চিত্রের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। এখন দেখেন, ধরা যাক এগুলো খুব সিম্পল জিনিস। সাম অফ ইউ উইল থিঙ্ক দ্যাট দিজ আর রিয়েলি সিম্পল, আবার কারোর জন্য একটু ইজিয়ার হবে ধরতে। ঠিক আছে? ধরা যাক আমরা এখানে একটা উই ক্যান ড্র অ্যান অ্যাপল মেবি। যাই হোক, এটা একটা ফ্রুট ধরে নিচ্ছি আমরা। তো এই যে এটা কিন্তু অন বুঝাচ্ছে, এটা কিন্তু স্পর্শ করে আছে। যখন স্পর্শ করে আছে, স- স্পর্শ করে আছে, তখন আমরা অন ব্যবহার করছি। আবার যদি আহ উপরে ঝুলন্ত অবস্থায় তার সাথে থাকতো, সেটা যদি টাচ না করে থাকতো, তখন কিন্তু আমরা অ্যাবাব ব্যবহার করতাম। অ্যাবাব ব্যবহার করতাম। এই যে আমরা পেছনে ফিরে গেলে দেখতে পাবো, অ্যাবাব বলছি তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় আছে। ঠিক আছে? স্পর্শ না করে স্থির অবস্থায় আছে। একটা বক্সের উপরে, ধরা যাক এইটা একটা বক্স, আমরা এখানে যদি করি, এই বক্সের মধ্যে উপরে একটা বার্ড উঠতেছে। ঠিক আছে?
এই পাখিটাকে যদি আমরা বলতে চাই যে দ্য বার্ড ওয়াজ ফ্লাইং অ্যাবাভ দ্য বক্স, তখন আমরা বলবো যে ও তল স্পর্শ করে নাই, এই জন্য আমরা অ্যাবাভ ব্যবহার করব। কিন্তু যদি তল স্পর্শ করে থাকে, মানে টেবিলের উপর বই থাকা, কলম থাকা, ঠিক আছে, ওয়াটার পট থাকা, এইগুলোকে আমরা অন ব্যবহার করে ব্যাখ্যা করতে পারবো বা বলতে পারবো। ঠিক আছে। আবার একই সঙ্গে এই যে এটার নিচে ধরা যাক আর্থকুয়েক নিয়ে অনেক কথা হচ্ছে এখন, ভেরি সুন এই অঞ্চলে একটা আর্থকুয়েক হতে পারে, হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো তখন কি করতে হয়, টেবিলের নিচে গিয়ে আমরা অনেক সময় আশ্রয় গ্রহণ করি, তাই না? তো এই যে তো যখন আপনি টেবিলের নিচে থাকবেন, হি ওয়াজ টেকিং শেল্টার আন্ডার দ্য টেবিল, ঠিক আছে, এই যে আন্ডার, এই আন্ডার তখন কিন্তু আপনি টেবিলের নিচে অর্থে বোঝাবে। ঠিক আছে। তো এইগুলা খুব সিম্পল। ইন বিটুইন কোনো কিছু থাকলে, তো দুই বক্সের মাঝখানে একজন ব্যক্তিকে আমরা ড্র করার চেষ্টা করলাম, তো এটা কিন্তু আমরা বিটুইন ব্যবহার করব এই ধরনের ক্ষেত্রে। দ্য ম্যান ওয়াজ স্ট্যান্ডিং বিটুইন দ্য বিল্ডিংস, দুইটা বিল্ডিং এর মাঝখানে সে দাঁড়িয়ে ছিল। এর পিছনে ড্র করার সুযোগ থাকলে বলতাম যে বিহাইন্ড, ফ্রন্ট থাকলে ইন ফ্রন্ট, অপোজিটে থাকলে অপোজিট। দিজ আর কোয়াইট সিম্পল থিংস। বিলো, বিলোটা হচ্ছে তল স্পর্শ না করে বিচ্ছিন্ন ভাবে নিচে অবস্থান, বিচ্ছিন্ন ভাবে নিচে অবস্থান। আচ্ছা, বিলোটা কিন্তু ডিফারেন্ট। দেখেন, তল স্পর্শটা সে করবে না, তল স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে নিচে থাকবে। এগুলার স্পেসিফিক এক্সাম্পলস আমরা সামনে রুল ওয়াইজ দেখব, রুল ধরে ধরে দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রিপজিশনের ধরন নিয়ে এখানে কিছু আলোচনা আছে। প্রথমে দেখতে পাচ্ছি সিম্পল প্রিপজিশনস। সিম্পলের মধ্যে আছে অ্যাট, বাই, ইন, অফ, অন, ফর, ওভার, টু, আন্ডার, উইথ, আউট, ফ্রম, এটসেট্রা। কোয়াইট সিম্পলিস্টিক প্রিপোজিশনস, এগুলা এগুলা খুব সহজ এবং অনেক বেশি ব্যবহৃত হয়। আবার কম্পাউন্ড গুলোকে দেখেন, টাইপ নিয়ে প্রশ্ন সাধারণত হয় না যে কতগুলো টাইপের প্রিপোজিশন আছে, এবং এই ধরনগুলোকে আলাদা করে কোনটা কম্পাউন্ড প্রিপোজিশন, কোনটা ডাবল প্রিপোজিশন, বা পার্টিসিপল প্রিপোজিশন কোনটা, এরকম ভাবে মনে রাখারও প্রয়োজন হয় না তেমন, বাট একটু ক্লাসিফিকেশনটা দেখা আর কি। কম্পাউন্ডে আছে অ্যাবাউট, অ্যাবভ, অ্যালং, অ্যাক্রস, among, amidst, amongst, around, before, behind, এই সবগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। এখন যদি সহজভাবে মনে রাখার চিন্তা করি আমরা, তাহলে দেখব যে সিম্পল প্রিপোজিশন গুলা বহুল ব্যবহৃত এবং খুব ছোট হয়, আবার কম্পাউন্ড গুলো একটু বড় ধরনের শব্দে হয়। আবার ডাবল প্রিপোজিশনটাতে একটা টোন দেখতে পাবো আমরা, ইনটু, অনটু, টুওয়ার্ডস, এগুলো ডাবল প্রিপোজিশন। আর ফ্রিজের প্রিপোজিশন হচ্ছে অ্যালং উইথ, ঠিক আছে, অ্যাকর্ডিং টু, বিকজ অফ, ইনস্টেড অফ, ইন ফ্রন্ট অফ। এখন এইটা বোঝার জন্য আমাদের সংজ্ঞায় ফেরত যেতে হবে। সংজ্ঞায় কি ছিল? আ গ্রুপ অফ ওয়ার্ডস। প্রিপোজিশন শুধুমাত্র একটা শব্দই না, একটা গ্রুপ অফ ওয়ার্ডও কিন্তু হইতে পারে। ঠিক সেম জিনিসটা কিন্তু এখানে ঘটেছে। তো ফ্রেজ আর ফ্রেজের প্রিপারেশন হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো সেগুলো। আর পার্টিসিপল প্রিপোজিশন যেগুলো আছে, কনসিডারিং, ফলোইং, পেন্ডিং, রিগার্ডিং, রেসপেক্টিং, টাচিং। তো এই কাঠকোট্টা বিষয়গুলোকে আমরা এড়িয়ে গিয়ে আমরা অ্যাপ্লিকেশনে যাই, যেগুলো পরীক্ষার প্রশ্নে আসে, প্রিলিতে আমাদের হেল্প হবে, বা অন্যান্য জায়গায় আমাদের অনেক হেল্প হবে। এট, এই এট প্রিপোজিশন এত বেশিবার আমরা ব্যবহার করি, এটা আসলে বলার ইয়ত্তা নাই। যদি একটু দেখার চেষ্টা করি, ঘড়ির সময়ের পূর্বে এবং কোনো নির্দিষ্ট সময় বোঝাতে এট ব্যবহার করা হয়। ঠিক আছে। এখন এটা বুঝতে গেলেও আমরা যদি একটু ক্লাসের শুরুতে যাই, উই উইল বিগিন অ্যাট, আমরা অ্যাট ব্যবহার করেছিলাম। এই যে আমরা প্রতিদিনকার সময়ে বা বিভিন্ন কাজে নিজের অজান্তেই বিভিন্নভাবে প্রিপোজিশনস ব্যবহার করছি, এর পেছনের রুলস গুলো এমন। সময়ের এক্সাক্ট টাইমের আগে বা নির্দিষ্ট সময় বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। এই যে আমরা আজকে ঠিক 7টায় আমাদের সেশন শুরু করলাম, এক্ষেত্রে কিন্তু স্পেসিফিক টাইমের জন্য আমরা অ্যাট ব্যবহার করেছি। অ্যাট 8 p.m., অ্যাট 5 o'clock, অ্যাট মিডডে, অ্যাট মিডনাইট, অ্যাট ডন। এগুলা কিন্তু নির্দিষ্ট অনির্দিষ্ট, এটা অ্যাট মিডডে একদম স্পেসিফিক্যালি কোনো টাইম বুঝায় না এখানে। ঠিক আছে। মানে দিনের মধ্যভাগে বা মাঝরাতে,
হ্যাঁ, অ্যাট ডন, ভোরে। প্রিসাইজলি একদম সময়, শার্পলি টাইম বলে নাই, শার্প টাইম বলে নাই, বাট তার মধ্যেও একটা নির্দিষ্টতা আছে। ঠিক আছে, মাঝরাত বলতে একটা নির্দিষ্ট সময়কে আমরা বুঝি, ভোর বলতে একটা নির্দিষ্ট সময়কে আমরা বুঝি, মিনিট সেকেন্ড ধরে না হলেও সময়টা একটা স্পেসিফিক টাইম। তো এই জন্য ঘড়ির সময়ের পূর্বে এবং, এই যে দেখুন এটা হচ্ছে ঘড়ির সময় অ্যাট 8 p.m., অ্যাট 5 o'clock, অন্য কোনো নির্দিষ্ট সময় বোঝাতে, এই যে অ্যাট মিড ডে, অ্যাট মিড নাইট, অ্যাট ডন, এগুলো কিন্তু নির্দিষ্ট সময়ই বলা যায়। এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করছি, তো অ্যাট এর ইউসেজ আশা করি আর কখনো ভুল হবে না সময়ের ক্ষেত্রে। ঠিক আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন কোনো মাস, বছর বা সপ্তাহের শুরু বা শেষ বোঝাতে আসলে অ্যাট ব্যবহার করা হয়। হাউ, এক্সাম্পল যদি দেখি, আই উইল সি ইউ অ্যাট ঈদ উল ফিতর, দে উইল কাম হিয়ার অ্যাট ক্রিসমাস। এই যে অ্যাট শব্দটা ব্যবহৃত হয়েছে বা প্রিপোজিশনটা, এখানে বলছে ঈদ উল ফিতর, দ্যাটস অ্যান ইভেন্ট, তাই না? এই ইভেন্টের সময় আমি তোমার সঙ্গে আমার দেখা হবে, দে উইল কাম হিয়ার অ্যাট ক্রিসমাস, এটা কিন্তু নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, একটা ইভেন্ট বোঝাচ্ছে। আবার নির্দিষ্ট জায়গার পূর্বেও অ্যাট বসে, নির্দিষ্ট জায়গার পূর্বেও অ্যাট বসে। যেমন, হি ওয়েটেড অ্যাট দ্য বাস স্টপ ফর ওভার 20 minutes, সে নির্দিষ্ট জায়গা ওই বাস স্টপে 20 মিনিটের বেশি সময় ধরে সে অপেক্ষা করেছে। তো অ্যাট এর ইউসেজটা আমরা এভাবে কিন্তু মনে রাখতে পারি। কোনো কাজের দক্ষতা বোঝাতে কাজটির আগে অ্যাট বসে। এখানেও কিন্তু প্রিসাইজলি বেশ কিছু এক্সাম্পলস দেয়া আছে। প্রমোদ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। দেখুন, কোনো একটা বিষয়ে তার দক্ষতা বোঝাচ্ছে, গণিতের দক্ষতা বোঝাচ্ছে। আপনারা সবাই ইংরেজিতে অনেক দক্ষ, ইউ গাইজ আর রিয়েলি গুড অ্যাট ইংলিশ। তো যখন দক্ষতা বোঝাবো, সেটা কোনো কাজের হতে পারে, কোনো বিষয়ের দক্ষতা হতে পারে, তখন সেই কাজটির আগে বা বিষয়টির আগে অ্যাট বসবে। ধরা যাক, আচ্ছা দাবা খেলতে পারেন কে কে এখানে? খুব ভালো দাবা খেলেন, দাবাড়ু কে কে আছেন? তাহমিদ। তাহলে আমরা বলতে পারি তাহমিদ ইজ গুড অ্যাট চেস, তাই না? সে দাবায় ভালো, সে ভালো দাবা খেলতে পারে, এটা আমরা বলতে পারি। নাইম ইজ গুড অ্যাট টাইপিং। আচ্ছা, chess.com-এ আপনার ইয়া কত, স্কোর কত, খেলেন নাকি ওখানে? তাহমিদের স্কোর কত? আচ্ছা, উনি chess.com-এ খেলেন না, ওখানে খেলার চেষ্টা করবেন, ওখানে আপনার স্কোরিং হয়, বিভিন্নভাবে ম্যাচ হচ্ছে ডিজাইন করা যায়। যাই হোক, টাইম ইজ গুড এট টাইপিং, তো কাজের দক্ষতা বোঝাতে কাজটির আগে বা বিষয়টির আগে অ্যাড বসে। তো একটা বিষয়ে বা একটা সাবজেক্ট সে দক্ষ, তাই এখানে আগে অ্যাড বসেছে। প্রমোদ ইজ গুড এট ম্যাথমেটিক্স। আর টাইপিং এ ভালো, তাই কাজের আগে অ্যাড বসেছে। আবার বয়স বোঝাতে, কোনো ব্যক্তির বয়স বোঝাতে অথবা কোনো কিছুর দাম বোঝাতে তার আগেও কিন্তু অ্যাড বসে থাকে। প্রিটি সিম্পল, এক্সাম্পলটা দেখলে আরো সহজ হয়ে যাবে। হি লেফট দ্য স্কুল অ্যাট দ্য এজ অফ 15, সে 15 বছরের আগে, 15 বছর বয়স হওয়ার আগেই সে স্কুল ছেড়ে দিয়েছিল, পড়াশোনা ছেড়ে দিয়েছিল। রাইস সেলস অ্যাট টাকা 60 a kilo। তো এইভাবে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারি, দাম বুঝাতে, বয়স বুঝাতে এর আগে অ্যাড বসে। তো কত বছর বয়সে সে স্কুল ছেড়েছে? 15-এর আগে, অ্যাট দ্য এজ অফ 15, 15-তে। রাইস সেলস অ্যাট টাকা 60, 70 টাকা কেজিতে চাল বিক্রি হয়, এটা বোঝাচ্ছে। আবার ইনের ব্যবহার, ইনের ক্ষেত্রে দেখুন, দীর্ঘ সময় ধরে, অপেক্ষাকৃত দীর্ঘ সময়, সিজনস, মান্থস, ইয়ার্স, ডিকেডস, সেঞ্চুরিজ, এটসেট্রা এর পূর্বে ইন বসে, এগুলোর পূর্বে ইন বসে। ইন জুলাই, ইন সামার, ইন উইন্টার, ইন 2005, ইন দ্য 16th সেঞ্চুরি। তো এগুলো খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এগুলো আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি বা করেছি অলরেডি। তো আশা করি এগুলো আপনাদের আর কখনো ভুল হবে না। দিনের নির্দিষ্ট যে কোনো অংশের আগে বা কোনো অংশের আগে ইন বসে থাকে, ইন বসে থাকে।
Examples: in the afternoon, in the morning, in the evening। ঠিক আছে, এগুলোর মধ্যে এগুলো আমরা দেখতে পাচ্ছি আগে ইন বসেছে। আর চারপাশ থেকে আবদ্ধ কোনো জায়গার পূর্বে ইন বসে। হি লিভস ইন এ টেন্ট, সে তাঁবুতে বসবাস করে। আই লিভ ইন এ রুম, ডোন্ট প্লে ইন দ্য ক্লাস। ঠিক আছে, ডোন্ট শাউট ইন দ্য ক্লাসরুম। দিজ আর প্রিটি সিম্পল এক্সাম্পলস। ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট সময় নিচ্ছি, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, সরি। আচ্ছা, দুঃখিত একটু সময় নেওয়ার জন্য। আমরা যেখানে ছিলাম, চারপাশ থেকে কোনো আবদ্ধ জায়গার পূর্বে আমরা ইন বসাবো। ঠিক আছে, এখন এক্সাম্পল গুলোর দিকে তাকান তো। হি লিভস ইন আ টেন্ট, এটা অবশ্যই তাঁবু, একটা আবদ্ধ জায়গা যেটা হচ্ছে একটা কাপড় দিয়ে আবদ্ধ থাকে। আই লিভ ইন আ রুম, ডেফিনেটলি আবদ্ধ জায়গা। ডোন্ট প্লে ইন দ্য ক্লাস, এই প্রত্যেকটা কিন্তু আবদ্ধ জায়গায় বোঝাচ্ছে। তো এটার পূর্বে ইন বসানো হয়। তো ইনের ব্যবহারটা মনে হয় সবচেয়ে সহজ ব্যবহার করাটা। তো এখানে আমরা বাড়তি আলোচনা না করি। শহর বা মহাদেশের পূর্বে ইন বসে। হি লিভস ইন আ ভিলেজ ইন ফ্রান্স, বাট মাই আঙ্কেল লিভস ইন লন্ডন। ইন লন্ডন, ইন ফ্রান্স, ইন আ ভিলেজ। তো এই যে ইনের ব্যবহার, খুবই সিম্পল ওয়েতে ইনের ব্যবহার এখানে করা হয়েছে। কিছু শব্দের, যেমন হসপিটাল, চার্চ, স্কুল, নিউজ পেপার্স, ম্যাগাজিন, এটসেট্রা, এগুলোর পূর্বে স্বাভাবিকভাবে ইন বসে থাকে। যেমন আই ওয়াজ ইন এ হসপিটাল লাস্ট ইয়ার। এই যে হসপিটাল শব্দটা, এই যে এই ধরনের শব্দগুলো যেগুলো আছে, হসপিটাল বলেন, চার্চ বলেন, স্কুল, নিউজ পেপার, ম্যাগাজিন, এগুলোর পূর্বে স্বাভাবিকভাবেই ইন বসে। হি রোট অ্যান আর্টিকেল ইন দ্য ডেইলি ইত্তেফাক। ইন দ্য ডেইলি ইত্তেফাক, হি রোট অ্যান আর্টিকেল ইন দ্য ডেইলি ইত্তেফাক। অনের ব্যবহার আমরা একটু আগে যে চিত্রে দেখে আসলাম, স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বোঝাতে অন বসে। কোনো একটা টেবিল এঁকে, ধরা যাক দ্যাটস আ ডেস্ক, এই ডেস্কের উপরে আপনি একটা বই রাখলেন। ঠিক আছে, এটা কিন্তু স্পর্শ অবস্থায় উপরে আছে, তাই না? তো তখন আপনি এক্ষেত্রে বলবেন, অন বলবেন। পুট দ্য বুক অন দ্য টেবল, টাচ করে আছে, অন, মানে স্পর্শ অবস্থায় থাকতে হবে, সংস্পর্শে সংস্পর্শে থাকতে হবে। আবার দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে, নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে অন বসে। অন, সুনির্দিষ্টভাবে, অন সানডে, অন মানডে, অন টিউজডে, এনি ডে, আপনি যেটা বুঝাইতে পারেন। মানে অন বসবে তখনই যখন আপনি নির্দিষ্ট দিন বা বার বলবেন, তখনই অন বসবে। আবার তারিখ যখন নির্দিষ্ট হবে, তখনও কিন্তু অন বসবে। আই ওয়াজ বর্ন অন মার্চ 2 ইন 1989। এই এক্সাম্পলে এই যে অন বসেছে, সুনির্দিষ্টভাবে তারিখটা থাকায় এই কারণেই বসেছে। ঠিক আছে, সদস্য বুঝাতে অন বসে। আচ্ছা, এই বাক্যটাতে কিছুটা ঝামেলা আছে। দেয়ার আর উইমেন অন দ্য কমিটি, এখানে কিছু ঝামেলা আছে। দেখুন, মেম্বার বুঝাইতে অন বসে,
অন দ্য কমিটি। আচ্ছা, এখানে ডিফারেন্টও হইতে পারে। আপনারা একটু চ্যাট বক্সে বলেন তো এখানে ডিফারেন্টলি কিভাবে বোঝানো যায় এই রুলটাকে। এনিওয়ান? ধরা যাক আপনি বলতেছেন শি ইজ মেম্বার অন দ্য ফাইন্যান্স কমিটি। এটা কিন্তু ডিফারেন্ট, সাধারণত আমরা তেমন দেখি না। ঠিক আছে, এই ধরনের ইউসেজ আমরা সাধারণত দেখে থাকি না, সাধারণত দেখি না। তো এই জন্য এটা একটু মনোযোগ দিয়ে দেখব। আবার বলতে পারি there are 5 members on the selection committee, on the selection committee। ঠিক আছে, এই যে অন দ্য কমিটি, হ্যাঁ, অন দ্য কমিটি টার্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা ইংরেজির একটা স্ট্যান্ডার্ড কনজুগেশন বলতে পারেন। ঠিক আছে, আবার আপনি অফ দ্য কমিটিও বলতে পারেন, অফ দ্য কমিটি, অফ দ্য কমিটি, এটাও কিন্তু ব্যবহার করতে পারেন, দুইটাই কারেক্ট। এটা কি আপনারা আগে ব্যবহার করা দেখেছেন? চ্যাট বক্সে একটু কনফার্ম করবেন আমাকে। আগে কি ইউসেজ দেখেছেন এটার? এটা কিন্তু আসলে একটা বলতে পারি একটা স্ট্যান্ডার্ড কলোকেশন। ঠিক আছে, অফ দাও কারেক্ট, অন দাও কারেক্ট। মানে কমিটির ক্ষেত্রে যখন আপনি অন দিয়ে বলবেন সেটা কিন্তু কারেক্ট, এটা কোনোভাবে ইনকারেক্ট না, মাথায় রাখতে হবে। আমি একটু নোট দিয়ে দিচ্ছি এখানে, এটা মাথায় রাখবেন। অন দা কমিটি ইজ আ স্ট্যান্ডার্ড কলোকেশন। এখানে দুইটাই অ্যাকসেপ্টেবল। অফ দাও অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেড। অন দাও কিন্তু ইংরেজিতে গ্রহণ করা হয়। ঠিক আছে, কিন্তু এই যে অন শব্দটা, অন শব্দটা কখন আপনারা বেশি ব্যবহার দেখবেন জানেন? মানে স্পেশালি অর্গানাইজেশনাল অথবা অফিসিয়াল কনটেক্সটে আপনি অন কমিটি এগুলো বেশি ব্যবহার দেখবেন। সিট অন এ কমিটি, এই ধরনের টার্ম বেশি ব্যবহার দেখতে পাবেন। সিট অন এ কমিটি। ঠিক আছে, তো আশা করি এটা মনে থাকবে আপনাদের, যেহেতু এটা ডিফারেন্ট। আসলে প্রিপোজিশন ক্লাসে প্রিপোজিশনের যে রুলস গুলো নিয়ে কথাবার্তা বলা হয় দিজ আর প্রিটি কমন। এগুলার মধ্যে ইউনিক কিছুই নাই, বাট ডিফারেন্ট যেগুলা, সেই ডিফারেন্ট গুলাকে একটু মনে রাখার চেষ্টাটাই আসলে মূল উদ্দেশ্য এই ক্লাসের। ঠিক আছে, আর আমরা বরাবরই দেখে আসছি বিসিএস এর প্রিলিতে খুব সহজ ধরনের প্রিপোজিশনে কিন্তু আসলে এসে থাকে, ওই ধরনের প্রশ্নই আসে। তো এই টপিকটাকে আমরা চেষ্টা করব মানে ফাইন টিউন করে এমন একটা জায়গায় যেতে যেন টাফেস্ট কোশ্চেন গুলো আমরা এখান থেকে অ্যাড্রেস করতে পারি। এরপর যদি এগিয়ে যাই, এই কমন গুলো মনে রাখলে আপনারা অ্যাটলিস্ট মানে 2 কনফার্ম করতে পারবেন প্রিলিতে। কোনো কিছু সম্বন্ধে অর্থে অন বসে। দিস ইজ এ বুক অন প্রেগন্যান্সি, দিস ইজ আ বুক অন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি নিয়ে এই বইটা। মাধ্যম বা যন্ত্র অর্থে অন বসে। অন টিভি, অন কম্পিউটার, অন দ্য রেডিও, অন দ্য ফোন, এই ইউসেজ গুলো আমাদের সবারই মোটামুটি জানা। দ্য প্রোগ্রাম ইজ লাইভ অন টিভি, এরকম বলি না আমরা? ভ্রমণের কোনো উপায় বোঝাতে অন বসে। ভ্রমণের উপায়, অন ট্রেন, অন দ্য ট্রেন, অন ফুট, ঠিক আছে, অন হর্স ব্যাক। এগুলো হচ্ছে ওয়ে অফ ট্রাভেলিং, যেগুলোর মাধ্যমে আপনি ট্রাভেল করে থাকেন, এটা ওয়ে বুঝাইতে বা
আমরা অন বসিয়ে থাকি। অন ট্রেনস, ভ্রমণের উপায়। একটা প্রশ্নের উত্তর দেন আপনারা ঝটপট। পোলটা লঞ্চ করে দিচ্ছি। এটা উত্তর দেয়া আছে অলরেডি এখানে, সো নো নিড, এটা আমরা স্কিপ করতে পারি। উই শ্যাল to a decision later dash your salary. Here the proper preposition will be respecting your salary. Respecting your salary. আচ্ছা, এটা আমরা স্কিপ করতে পারি, বরং ফরে যাই। ফর এর ব্যবহার কোনো উদ্দেশ্য বুঝাতে ফর বসে। কোনো উদ্দেশ্য বুঝাতে, যেমন let us go out for a walk, হেঁটে বেরিয়ে আসার উদ্দেশ্যে বাইরে যেতে বলতেছে এখানে। তো এই ফর এখানে ব্যবহৃত হয়েছে হাঁটার উদ্দেশ্যে, হাঁটতে যাওয়ার উদ্দেশ্যে। আই এম লার্নিং ইংলিশ ফর প্লেজার, আমি ইংরেজি কেন শিখতেছি? আনন্দ লাভের জন্য, প্লেজারের জন্য। যে কোনো পণ্যদ্রব্যের বিক্রয় মূল্য বোঝাতে তার পূর্বে ফর বসে। যে কোনো পণ্যদ্রব্যের বিক্রয় মূল্য বোঝাতে ফর বসে। আই বট দিস শাড়ি ফর টাকা 725। এটা কিন্তু একটা ইউনিক ইউসেজ, যদিও আমরা অনেক ব্যবহার করি তারপরও ডিফারেন্ট। আই বট দিস শাড়ি অর পাঞ্জাবি ফর টাকা 7,000। এই যে বিভিন্ন ধরনের ইউসেজ, মানে ফর, দাম বুঝাইতে আসলে ফর ব্যবহার করা হয়। দাম বুঝাইতে ফর ব্যবহার করা হয়। দে আর ড্যান্সিং ফর জয়, কোনো কার্য সম্পাদনের কারণ। কেন ড্যান্স করতেছে? হোয়াই? ফর জয়। হি গট এ প্রাইজ ফর হিজ ব্রেভারি, প্রাইজটা পাইছে কেন সে? ফর হিজ ব্রেভারি, তার সাহসিকতার জন্য। আচ্ছা, আমরা একটু আপনাদের কাছ থেকে রেসপন্স নেই। অনেকক্ষণ চুপচাপ শুনেছেন। প্রিপোজিশনের ইউনিক ইউসেজ নিয়ে আপনারা একটু আমাদেরকে এনলাইটেন করেন যে আসলে কি কি ইউনিক ইউসেজ আপনারা পেয়েছেন, কি কি ইউনিক প্রিপোজিশন আপনারা জানেন। দু একটা শুনি আপনাদের কাছ থেকে। এনিওয়ান? আচ্ছা, এইসব কমন জিনিস বাদ দিয়ে আমরা বরং কিছু ইউনিক জিনিস পড়ি, তাই না? দ্যাট উইল বি বেটার। আপনারা কি বলেন? আপনারা কনসেন্ট দিলে দেন আই উইল গো ফর দ্যাট। আমরা কি ইউনিক কিছু পড়াশোনা করব? মানে কমন গুলো, এগুলোকে আপনারা পারছেন বা আপনারা নিজেরা পারেন এগুলা? আপনারা একটু কনফার্ম করেন যে এই রুলগুলো এখানে আছে, এগুলো সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা আছে কিনা বা অলরেডি গো থ্রু করেছেন কিনা। ওকে, বুঝতে পেরেছি। আমরা এগুলো পড়বো, বাট ইউনিক গুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ার চেষ্টা করব। তো আমরা এই যে অ্যামিড শব্দটা, আমিড, আমরা বিভিন্ন সময় ব্যবহার করতে দেখি না? আপনারা শুনেছেন বা দেখেছেন? অবশ্যই, তাই না? তো এটার শাব্দিক অর্থ হচ্ছে সারাউন্ডেড বাই। সারাউন্ডেড বাই, অথবা বলতে পারেন ইন দা মিডল অফ, কোনো কিছু মাঝখানে। এটা সাধারণত ফর্মাল বা লিটারেরি কনটেক্সটে বেশি ব্যবহার করা হয়। কারণ এক্সাম্পল হইতে পারে একটা, দ্য লিডার, দ্য লিডার রিমেইনড calm amid chaos. The leader remained calm amid chaos. চারপাশে এত হট্টগোল, chaos, বিশৃঙ্খলা থাকার পরও ওই নেতা, সে ছিল শান্ত। He remained calm। এই যে amid শব্দটা বা amidst অনেক সময় ব্যবহার করা হয়, amid এর সঙ্গে আইএসটি যুক্ত করা হয়।
আমি যদি আরো একটু লিখি, amidst, এই প্রিপোজিশনটা সাধারণত বোঝানো হয় when you are surrounded by something but or in the middle of something, এরকম অবস্থায় amidটা ব্যবহার করা হয়। The leader remained calm amid chaos. Amid can be replaced by amidst। ঠিক আছে, এইটা একটা এক্সাম্পল, এটা ডিফারেন্ট হিসেবে আপনারা মনে রাখতে পারেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা প্রতি স্লাইডে ট্রেডিশনাল নিয়মগুলো পড়বো, আর দুটা করে ইউনিক কিছু একটা পড়বো, ঠিক আছে? ইউনিক প্রিপোজিশন পড়বো। বেয়ারিং, এই যে প্রিপোজিশনটার, এটার যে প্রিপোজিশনাল ইউসেজ কারো জানা আছে? এটার মানে হচ্ছে এক্সেপ্ট ফর, মানে ব্যতি রেখে বা ছাড়া, এটা ছাড়া। এক্সেপ্ট ফর বলতে পারেন, এক্সক্লুডিং বলতে পারেন। যদি আমরা উদাহরণ লেখার চেষ্টা করি, bearing any delays, any delays, we will reach by noon। ঠিক আছে, we will reach by noon। এগুলাকে বিবেচনায় না এনে, মানে ডিলে গুলাকে বিবেচনায় না এনে বা বাদ দিয়ে আমরা বলতে পারি যে we will reach by noon, দুপুরের মধ্যে আমরা পৌঁছে যাব। ঠিক আছে, পৌঁছে যাব। তো এই যে এই দুইটা নিয়ম আমরা এখানে মনে রাখবো। পরের স্লাইডে যাই, কি আছে? দূরত্ব বা সময়ের দৈর্ঘ্য বোঝাতে ফর ব্যবহার করা হয়। যেমন the road went on for miles after miles, মানে রাস্তার দৈর্ঘ্যটা এত বেশি, এটাকে হচ্ছে রূপক করতে বলা হয়েছে the road went on for miles after miles, মাইলের পর মাইল রাস্তাটা চলে গেছে। I have been waiting for the train for about 2 hours। ঠিক আছে, 2 ঘন্টা ধরে সে ট্রেনের জন্য অপেক্ষা করছে। তো এখানে সময়ের দৈর্ঘ্যটা বোঝাচ্ছে মাইলস আফটার মাইলস, এটা দূরত্ব বোঝাচ্ছে। আবার আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য ট্রেন ফর অ্যাবাউট 2 আওয়ার্স, এখানে বোঝাচ্ছে আবার সময়ের দৈর্ঘ্যটা। এখানে দূরত্ব, প্রথম বাক্যে দূরত্ব, দ্বিতীয়টাতে সময়ের দৈর্ঘ্য। সময়ের দৈর্ঘ্য কত সময় ধরে বিদ্যমান থাকবে এমন বোঝাতে ফর ব্যবহৃত হয়। একটা কাজ আপনি শুরু করেছেন, সেটা শুরু করার পর কত সময় ধরে সেটা বজায় থাকবে বা চলতে থাকবে, সেটা বোঝাতেও কিন্তু ফর ব্যবহার করা হয়। আই উইল বি উইথ ইউ ফর অ্যান আওয়ার অসো অন, অরসো, আমি তোমার সঙ্গে থাকবো 1 ঘন্টা বা ওরকম কাছাকাছি সময় ধরে আমি থাকবো। কোনো কিছুর সাথে জড়িত বা সম্পর্কিত থাকা বোঝাতে ফর ব্যবহার করা হয়। দ্য গার্ল ইজ শর্ট ফর হার এইজ, তার এই বয়সে যতটুকু তার লম্বা হওয়ার কথা, সে ততটা লম্বা নয়, সে শর্ট। দ্য ওয়েদার ইজ হট ফর নভেম্বর, নভেম্বর মাসে সাধারণত ঠান্ডা থাকে কিছুটা, কিন্তু যে ওয়ার্ম বা যে টেম্পারেচারটা এখন আছে সেটা হট। দ্য ওয়েদার ইজ হট ফর নভেম্বর, নভেম্বরের তুলনায় ওয়েদারটা কিন্তু গরম, এমন বোঝাচ্ছে এটা। দ্য গার্ল ইজ শর্ট ফর হার এইজ, এই দুইটা ইউসেজ একটু কষ্ট করে মনে রাখবেন, যেখানে বোঝাচ্ছে আহ, এই এক্স্যাক্টলি এই স্টেজটাতে বা এই সময়টাতে যেমন থাকার কথা ঠিক তেমন না, ডিফারেন্ট বোঝাচ্ছে। ক্লোজলি বা অ্যাটেনশন দিয়ে যদি একটু শুনেন, দ্য গার্ল ইজ শর্ট ফর হার এজ, এই বাক্যের অর্থ বোঝাচ্ছে এই বয়সটাতে, মানে এই মেয়েটার যে এখন যে বয়স, ফর হার এজ, এই বয়সের তুলনায় সে শর্ট। দ্য গার্ল ইজ শর্ট ফর হার এজ। নিচের বাক্যটিতে বলছে দ্য ওয়েদার ইজ হট ফর নভেম্বর, নভেম্বরে যতটা ঠান্ডা থাকার কথা ঘটেছে তার উল্টো। ঠিক আছে, নভেম্বরের তুলনায় এখন বেশ গরম, ওয়েদারটা বেশ গরম, এটা বোঝাচ্ছে। তো এখানে আমরা ইউনিক দুইটা একটু শিখি। আপনারা নিশ্চয়ই বিনিথ ব্যবহার করেছেন বিভিন্ন ভাবে, বিনিথ বা বিনিথ এই শব্দটা, তাই না? এর মানে হচ্ছে ডিরেক্টলি কোনো কিছুর নিচে,
ডিরেক্টলি আন্ডার। আবার একটা মেটাফরিক্যাল ইউজও আছে এটা। ডিরেক্টলি আন্ডার বুঝায় বা নিচে বুঝায়, এটা একটা ইউসেজ। আর 2 নম্বরটা হচ্ছে নট ওভার দি অফ। নট অন দি অফ, এটা হচ্ছে মেটাফরিক্যাল। মেটাফরিক্যাল রূপক অর্থে। এখন দুইটার ব্যবহারই আমরা এই প্রিপোজিশনের জন্য জানবো। এই যে ওয়াকড পাস্ট হার প্রাইম, তারপরে যে পাস্ট দিয়ে যে প্রিপোজিশন আপনারা দেখলেন, যে নদী বয়ে গেছে গ্রামের পাশ দিয়ে, তো এই বিনিত দিয়েও কিন্তু আসতে পারে। তো আমরা যখন সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছি, আই বিলিভ ইউ গাইজ আর স্মার্টার, যে প্রশ্নের পরিবর্তিত প্যাটার্নটাকে আপনি আগে থেকে আঁচ করার চেষ্টা করবেন, বা সেই আঁচ করার প্রচেষ্টা আপনার মধ্যে থাকবে। এই জন্যই আপনি স্মার্ট, এটা আমি ধরে নিচ্ছি। তো এই জন্য আমরা বলবো যে ট্রেডিশনাল রুলস অনেক পড়েছেন, আরো অনেক পড়বেন, কিন্তু এর বাইরে যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকলে আপনি কিন্তু পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। 0.5 মার্ক মিনস এ লট ইন বিসিএস প্রিলিমিনারি। এবছর 8,000 টেকাবে, ঠিক আছে, এই বিসিএস এ। তো এর মধ্যে যারা হচ্ছে দেখবেন যে অল্প অল্প মার্কের জন্যই অনেকে বাদ পড়ে যাবে। তো একটা বিসিএস এর রিটেন পরীক্ষায় বসতে না পারা মানে ইউ আর ল্যাগিং বিহাইন্ড। যাই হোক, আমরা যেখানে ছিলাম, বিনীতে ছিলাম আমরা। ডিরেক্টলি আন্ডার অর্থে বিনীত দিয়ে যদি আমরা একটা বাক্য বানাই, সেটা হতে পারে দ্য কিজ ওয়্যার beneath were hidden beneath। ডিফারেন্ট করে দিলাম, were hidden beneath the cushion। চাবিগুলা কুশনের নিচে লুকায়িত ছিল। ঠিক আছে, ডিরেক্টলি যেই মিনিংটা প্রকাশ করে সেটা দিয়ে একটা বাক্য বানালাম আমরা। তারপরে আমরা যে মেটাফরিক্যাল অর্থে দেখলাম যে নট ওয়ার্থি অফ, ঠিক আছে, কোনো কিছুর সঙ্গে যায় না এমন বুঝাচ্ছে, এই অর্থে কি হতে পারে? হি ফেল্ট, হি ফেল্ট সাচ টাস্ক, সাচ, আমি বুঝিয়ে দিচ্ছি, অনেকের কাছে হয়তো কঠিন মনে হতে পারে। সাচ টাস্ক ওয়্যার beneath him, beneath him। আচ্ছা, এই বাক্যটার অর্থ বুঝতে পেরেছেন আপনারা? চ্যাট বক্সে একটু কনফার্ম করেন তো। ধরা যাক আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আছেন, আপনি জব করছেন, আপনার বস, আপনি এখন এনডিসি, ঠিক আছে, এনডিসি কিন্তু খুব আর্লি হওয়া যায়। নেজারত ডেপুটি কালেক্টর, যার কাজ থাকে হচ্ছে ডিসি অফিসের যে রিসোর্সেস আছে সেই রিসোর্সেস গুলোকে ইউটিলাইজ করার জন্য ইনিশিয়েটিভ গ্রহণ করা, বা সেগুলোর মেইনটেনেন্স বা ম্যানেজমেন্ট করা, সার্কিট হাউস ম্যানেজমেন্ট করা, ঠিক আছে, ট্রান্সপোর্ট পুলটাকে ম্যানেজ করা, তারপর কনফারেন্স রুম বা বিভিন্ন জায়গায় যে ঠিকঠাক মতো সবকিছু হচ্ছে কিনা হোস্ট করা, প্রোটোকলস, প্রতিটি জিনিসের টেক কেয়ার করা। তো এখন অনেক সময় অফিসারদেরকে দেখা যায় তারা ফিল করে যে ওই টাস্ক গুলা অ্যাকচুয়ালি বিনিথ দেম, তারা এইসব কাজ করার জন্য সার্ভিসে আসেননি। মানে এখানে আহ কোনো সার্ভিসকে ইয়া করার জন্য আমি কথাটা বলছি না, বাট অনেকের মধ্যেই সিভিল সার্ভিস আমরা যারাই আছি, বা আপনি যেই কাজই করেন না কেন পৃথিবীতে, মাঝে মাঝে মনে হবে যে আপনি এই মুহূর্তে যে কাজটা করছেন সেটা আপনার করার কথা না, মানে ওই আপনার আপনার আহ আপনি করার মতো কাজ ওইটা না, ওরকম বুঝাতে বিনীত শব্দটা ব্যবহার করা হয়। হি ফেল্ট সাচ টাস্ক ওয়্যার বিনিথ হিম, মানে তার করার মতো কোনো কাজ এটা না। আশা করি ক্লিয়ার এটা। এটা হচ্ছে মেটাফরিক্যাল ব্যবহার বিনীতের। অফ, অফ এর ব্যবহার মালিকানা বা আত্মীয়তার সম্পর্ক বুঝাতে অফ বসে। হি ইজ এ কাজিন অফ মাইন, শি ইজ এ ফ্রেন্ড অফ রানী। হি ইজ আ কাজিন অফ মাইন, শি ইজ এ ফ্রেন্ড অফ রানী। তো এইখানে সম্পর্ক বুঝাইতে অফ ব্যবহৃত হয়েছে। আবার কোনো বিশেষ গুণাবলী বুঝাতে অফ ব্যবহৃত হয়। হি ইজ এ ম্যান অফ লেটার্স, মিস্টার খান ইজ এ ম্যান অফ পার্টস। এই যে দেখেন,
এই দুইটা বাক্যেই কিন্তু বিশেষ গুণাবলী বা বিশেষ যোগ্যতা অর্থে অফ ব্যবহৃত হয়েছে। আবার কোনো কিছুর অংশ বুঝাতে, বড় কোনো কিছুর অংশ যখন বুঝাবেন তখনও কিন্তু অফ ব্যবহার করা হয়। রাজীব ইজ এ মেম্বার অফ দিস ক্লাব, এই যে কমিটির কথা মনে পড়বে এবার অনেকের। ঠিক আছে, মিনি ইজ এ টিচার অফ দিস স্কুল। তাইলে দেখেন কি বোঝা গেল এখানে, কোনো বড় কিছুর অংশ বুঝাতে অফ ব্যবহার করা হয়। একজন কোনো একটা বড় ক্লাবের সদস্য, তখন আমরা অফ ব্যবহার করেছি। স্কুলের টিচার, আমরা অফ ব্যবহার করেছি। ঠিক আছে, এখন আমরা ডিফারেন্ট একটা প্রিপোজিশন দেখি। CIRCA, সার্কা। এই শব্দটা কি শোনা হয়েছে কারো আগে? বলেন তো, কেউ শুনেছেন আগে? হোয়াট ডাজ ইট মিন? শুনে নাই, অনেকেই শুনেননি। আমরা একটু মিনিংটা আগে জানবো। ইট মিনস অ্যারাউন্ড অর অ্যাবাউট। এটা বিশেষ করে সময়ের ক্ষেত্রে বোঝায়, তারিখের ক্ষেত্রে বোঝায়। স্পেশালি ডেটস। আচ্ছা, এগুলো কেন পড়ছি আমরা, এটা কি বুঝতে পারছি? কারণ এখনকার সময়ে বিসিএস এর প্রশ্নগুলো হচ্ছে একটু কঠিন ধাঁচের, তাই না? তো এই কঠিনটাকে তো আমাদের এমব্রেস করতে হবে। এখন আপনি বাংলাদেশ সিভিল সার্ভিস বলেন, অনেকেই বলবে যে আমরা কি হচ্ছে ইউপিএসসি স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছি কিনা। ইউপিএসসি জানেন? ইউপিএসসির মানে কি? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, মানে ইন্ডিয়ার যে সিভিল সার্ভিসের কমিশনটা আছে সেটাকে বলে ইউপিএসসি। তো ইউপিএসসির পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয়ে থাকে সাধারণত। তো আমরা ওদিকেই যাব। যদিও ইউপিএসসি কোনো স্ট্যান্ডার্ড আমাদের কাছে না, দে আর মেনটেনিং দেয়ার স্ট্যান্ডার্ড, বাট আমাদের বাংলাদেশ সিভিল সার্ভিসের এক্সামের যে কোশ্চেনগুলো আছে, ধাঁচগুলো পরিবর্তিত হচ্ছে, কোশ্চেনের ধরন কঠিন হচ্ছে। তো একটু ডিপ বা ইন ডেপথ পড়াশোনা আমরা করার চেষ্টা করব ইউনিক ওয়েতে। তো প্রিপোজিশনের সহজ রুলের পাশাপাশি আমরা এই যে সার্কা, এই যে যে প্রিপোজিশনটা আছে এটার ব্যবহারটা একটু দেখি। এটা হাইলি একাডেমিক কনটেক্সটে বেশি ব্যবহৃত হয়ে থাকে। একাডেমিক, অথবা বলতে পারি হিস্টোরিক্যাল যে রাইটিং গুলো আছে, হিস্টোরিক্যাল রাইটিং, এই ধরনের ক্ষেত্রে এই সার্কা শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। ইট ক্যান বি এক্সপ্লেইনড অ্যাজ, যদি উদাহরণ দিয়ে বলি, দ্য টেম্পল ওয়াজ বিল্ট 300 BCE। ঠিক আছে, একটা সময় বোঝাচ্ছে, অ্যারাউন্ড 300 বিসি এর মধ্যে এই টেম্পলটা বা একটা মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। সার্কা, ইট মিনস অ্যারাউন্ড অর অ্যাবাউট। অনেক সময় মিনিং হিসেবেও কাজে লেগে যেতে পারে। এই শব্দটা মিনিং হিসেবেও কাজে লেগে যেতে পারে। ঠিক আছে, কনসার্নিং, কনসার্নিং শব্দটাও কিন্তু অনেক সময় প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এই শব্দটা কনসার্নিং মানে হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটও বলা যায় আবার রিগার্ডিংও বলা যায়। রিগার্ডিং বাক্যে এই কনসার্নিং শব্দটাকে ব্যবহার করে বলবে এটা আসলে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, তখন কিন্তু পারতে হবে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল দেখি আমরা কিভাবে হয়। she asked she asked a question concerning the new policy, প্রশ্ন করবে এই বাক্যে কনসার্নিং শব্দটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তখন কিন্তু আপনাকে পারতে হবে এটা এখানে ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন হিসেবে। ঠিক আছে কিনা বলেন? আপনারা কি আছেন আমার সঙ্গে?
চ্যাট বক্সে একটু কনফার্ম করবেন, আর ইউ গাইজ দেয়ার? থ্যাংক ইউ। তো এই যে আমরা পড়ছি ট্রেডিশনাল রুলস এর বাইরে গিয়ে একটু পড়াশোনা করছি, আমরা কিন্তু উই আর ট্রাইং টু অ্যাডাপ্ট। আমরা কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটের সঙ্গে অ্যাডাপ্ট না করলে হারিয়ে যাব। তো এই জন্যই আমরা এইসব বাড়তি পড়াশোনাগুলো করছি। এবার দেখব কোনো কারণ বুঝাতে অফ বসে। খুব সহজ, খুব সহজ কিন্তু খুব কঠিন। এটাতে অনেকেই ভুল করে। দে ডাইড অফ কলেরা, শি ইজ প্রাউড অফ হার নোবেল বার্থ। ডাইড অফ কলেরা মানে কলেরার কারণে সে মারা গেছে। শি ইজ প্রাউড অফ হার নোবেল বার্থ, তার জন্ম হয়েছে একটা বিশেষ ফ্যামিলিতে, ঠিক আছে? তো এটার জন্য সে গর্বিত। তো এটার কারণ বুঝাচ্ছে, তার প্রাইডের কারণ কি? দ্য নোবেল বার্থ। সে মারা গেছে কেন? কলেরার কারণে। তার ডেথের কারণ হচ্ছে কলেরা। তো কারণ বুঝালে অফ বসে কারণ বুঝাইতে। দ্বিতীয় রুল হচ্ছে কোনো নির্দিষ্ট বস্তু যে উপাদান থেকে তৈরিকৃত তা বোঝাতে এর পূর্বে অফ বসে। এটা কিন্তু বোঝার আছে। এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন হয়েছে আবার হবে। দিস ইজ আ হাউস অফ স্টোন, দিস উইন্ডো ইজ মেড অফ গ্লাস। মানে ঘরটা বানানো হয়েছে পাথর দিয়ে, আবার জানলাটা বানানো হয়েছে গ্লাস দিয়ে। অফ এর ব্যবহারটা দেখেছেন? কোনো নির্দিষ্ট বস্তু যে উপাদান থেকে তৈরিকৃত, মানে ঘরটা এটাকে বস্তু হিসেবে চিন্তা করলে স্টোন দিয়ে বানানো, এই জন্য এটাকে অফ বসিয়েছি। বা উইন্ডোটা জানলাটা বানানো হয়েছে গ্লাস দিয়ে, এই জন্য আমরা অফ বসিয়েছি। এটার সঙ্গে সম্পর্কিত আরেকটা রুল আছে, সেই রুলটা নিয়ে আমরা পরে আলোচনা করব, তখন রিলেট করতে পারবেন। কোনো কিছুর উৎস বা উৎপত্তি বোঝাতে অফ ব্যবহার করা হয়। হি কামস অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি, হি ইজ আ ম্যান অফ সিলেট। সে সিলেট থেকে আসছে, বা সে একটা রেসপেক্টেবল ফ্যামিলি থেকে সে আসছে, এটা বুঝাইতে অফ ব্যবহৃত হয়েছে। ওকে। আমিনুল প্রশ্ন করেছেন অবহেলায় মারা গেলে কোন প্রিপোজিশন হবে ডায়ের সাথে? আচ্ছা আপনারা বলেন তো, বাক্যটা ইংরেজিতে লিখে বলেন তো আমাকে। এখন আমরা এই স্লাইডে এসে ইনটু এই শব্দটা ভার্সাস অনটু এর পার্থক্য দেখার চেষ্টা করি। ইনটু, ইনটু আমরা কখন ব্যবহার করি বলেন তো? when do we use into? ইনটু ব্যবহার করি যখন আমরা আসলে বাইরে থেকে ভিতরে প্রবেশ করি। আমরা কিন্তু চিত্রে দেখিয়েছি, we walked into the room, we walked into the room। আমরা কক্ষের ভেতরে হেঁটে প্রবেশ করলাম, এটা বুঝাচ্ছি তাই না? এখন অনটুটা কোথায় হবে? অনটুটা ডিফারেন্ট কেন? এইটা বুঝাচ্ছে, এটাও মুভমেন্ট বোঝায় বাট ডিফারেন্ট ওয়েতে। মুভমেন্ট টুয়ার্ড সারফেস, টুয়ার্ড এ সারফেস। এক্সাম্পল দিলে আরো সহজ হবে। দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবল, অনটু দ্য টেবল। দেখেন সে লাফ দিয়ে একটা সারফেসের উপরে উঠছে এবং সেখান দিয়ে হেঁটে গেছে। হ্যাঁ, হেঁটে সে এগিয়ে গেছে। এই ধরনের ক্ষেত্রে অনটু ব্যবহৃত হয়েছে। মানে আপনার মুভমেন্টটা হবে একটা সারফেসের টুয়ার্ড। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন বা সেন্স ক্রিয়েট করছে। আবার একটি ইম্পর্টেন্ট বলবো প্রিপোজিশন, যেটা আমরা কমনলি খুব একটা ইউজ করি না বাট রিটেন পরীক্ষায় আমরা বেশি ইউজ করে থাকি, এটা নট উইথ স্ট্যান্ডিং। নট উইথ স্ট্যান্ডিং
ঠিক আছে, সত্ত্বেও, যেটা বলে থাকি না আমরা, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, অনেক ব্যবহার করেছেন না? এটাকে আমরা বাক্যে যদি ব্যবহার করি কেমন হতে পারে? Notwithstanding, notwithstanding his injury, his injury, he finished the race. He finished the race. ইনজুরি থাকা সত্ত্বেও সে রেসটা শেষ করেছে। এরকম কিন্তু কিছু ডিফারেন্ট ডিফারেন্ট, এটা যদিও আমরা কমন দেখেছেন, তারপর ইউজেসটা জেনে রাখাটা ভালো। আমরা আরেকটা ডিফারেন্ট প্রিপোজিশন এখানে শিখবো, ভার, শুনেছেন নিশ্চয়ই। এটাও কিন্তু অ্যাকর্ডিং টু বুঝায়, ঠিক আছে? অ্যাকর্ডিং টু বুঝায়, আবার ফর ইচ এটাও বুঝায়। কেমন, আমরা ব্যবহারটা দেখার জন্য একটু বাক্যগুলোর দিকে তাকাবো। যেমন ধরেন, দ্য রেন্ট ইজ $500 পার মান্থ। এটা খুব কমন, এটা আমরা মোটামুটি ম্যাক্সিমাম সবাই জানি প্রায়, তাই না? দ্য রেন্ট ইজ $500 পার মান্থ। কিন্তু আরেকটা ডিফারেন্ট ইউসেজ আছে পারের, সেটা হচ্ছে চেঞ্জেস ওয়্যার মেড পার ইয়োর সাজেশন। এইটা কে কে দেখেছেন বলেন তো? এখানে কিন্তু অ্যাকর্ডিং টু হিসেবে ব্যবহৃত হয়েছে, পরিবর্তনগুলো আপনার সাজেশন অনুযায়ী আনা হয়েছে। এই যে পার শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু অ্যাকর্ডিং টু হিসেবে ব্যবহৃত হয়েছে। লাবিব দেখেছে আগে। গ্রেট, থ্যাংক ইউ। আমরা দেখি পরে কি আছে। উইথ এর ব্যবহার, কোনো যন্ত্রপাতির দ্বারা কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে যন্ত্রপাতির পূর্বে উইথ ব্যবহৃত হয়। আবার পড়ি, যন্ত্রপাতি দিয়ে কোনো কাজ সম্পন্ন করা, এরকম বোঝাতে যন্ত্রপাতিটার আগে উইথ ব্যবহৃত হবে। রিমুভ দ্য লিড উইথ অ্যান ওপেন, লিডটাকে রিমুভ করতে বলছে উইথ অ্যান ওপেনার। ঠিক আছে? উই ক্যান কাট ক্লথ উইথ সিজার, উই ক্যান কাট ক্লথ উইথ সিজার্স। অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে উইথ বসে। হি লুকস অ্যাট মি উইথ এ স্মাইল, হি স্পোক ইংলিশ উইথ ডিফিকাল্টি। এরকম বিভিন্ন শব্দ বা প্রিপোজিশন আমরা দেখি, খুব কমনলি দেখি। হেসে হেসে সে আমার দিকে তাকালো, খুব সে ডিফিকাল্টির মধ্যে দিয়ে সে ইংলিশ বললো আমার সঙ্গে, ইংরেজিতে কথা বলতে সে স্পন্টেনিয়াস না এমন বোঝাচ্ছে, তাই না? আপনি বলেছেন অ্যাজ পারো, দেখেছি কিছু জায়গায়, ইয়েস অ্যাজ পারো ব্যবহৃত হয়, অ্যাজ পারো ব্যবহৃত হয়। আচ্ছা, উইথ এর ব্যবহার আমরা দেখলাম যন্ত্রপাতি দিয়ে কাজ সম্পূর্ণ বোঝাতে তার আগে উইথ ব্যবহৃত হয়। তারপর আবার একই সঙ্গে অ্যাডভার্ব ও ম্যানারের ক্ষেত্রেও উইথ বসে। মানে সে কোন দৃষ্টি নিয়ে বা কোন আবেগ অনুভূতি নিয়ে কোনো কাজ করলো, সেই ধরনের ক্ষেত্রে উইথ দিয়ে সেটাকে কমপ্লিট করা হয়। এখন ইউনিক প্রিপোজিশন হিসেবে আমরা সেন্স এটা দেখি। এইটা কিন্তু আসলে ডিফারেন্ট। আমরা অনেক সময় ল্যাটিন টার্ম দেখি না, এটা কিন্তু ফ্রেঞ্চ থেকে আসছে, বাট কমনলি ইউজড। অনেক সময় ইনফর্মালি বা স্টাইলিস্টিক ওয়েতে ইংরেজিতে ব্যবহৃত হয়। খেয়াল করছেন কিনা কেউ? কিন্তু এটার ইউসেজটা কিন্তু প্রিপোজিশনের মতো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে পিএসসি যেভাবেই নিজেকে সংস্কার করে অ্যাডাপ্ট করুক না কেন, আমরা কিন্তু সেটাকে আসলে মানিয়ে নিতে পারবো বা চেষ্টা করব সেটাকে মানিয়ে নেওয়ার। যে আমরা ধরনগুলোকে এক্সপ্লোর করছি, যে এই এই ধরনের প্রশ্ন হতে পারে, আমাদের প্রস্তুতিও এর চেয়ে কম থাকবে না। অ্যাটলিস্ট মানে অ্যাভিনিউ গুলো আমরা একটু ঘুরে আসবো। তো ফ্রেঞ্চ একটা টার্ম বা শব্দ, যেটার মানে হচ্ছে উইদাউট।
উইদাউট, এটা ইনফর্মালি ব্যবহৃত হয় অনেক সময়, ইনফর্মাল অথবা স্টাইলিস্টিক। এগুলো আপনারা নিজেরা যখন কথাবার্তা বলবেন বা কমিউনিকেট করবেন বন্ধু বান্ধবের সঙ্গে, এগুলো ইউজ করবেন, ইউজ করলে মনে থাকে ভালো। যেমন ধরেন, এক্সাম্পল হিসেবে বলতে পারি, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস sans tie. হোয়াট ডাজ ইট মিন? এর মানে কি বলেন তো? সে টাই ছাড়া ক্লাসটা অ্যাটেন্ড করছে। আমি ক্লাস কেন বললাম? ক্লাস ছাড়া তো অনেকেই, মানে টাই ছাড়া অনেকেই ক্লাস করে। সিভিল সার্ভিসে জয়েন করার পর আপনি যখন ফাউন্ডেশন ট্রেনিং এ অংশগ্রহণ করবেন, তখন কিন্তু টাই আপনার মাস্ট। বিপিএটিসি তে টাই ছাড়া ক্লাসে গেলে আপনি 100% এর শোকজ খাবেন। ঠিক আছে? পরের দিন খুব সুন্দর করে একটা লাভ লেটার ধরায় দিবে। পিএটিসি তে আমরা এটাকে বলি লাভ লেটার, শোকজটাকে। ঠিক আছে? এবং ইন্টারেস্টিংলি আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আমি বগুড়া থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত আছি, ফ্রম আরডিএ। ঠিক আছে? এটাও ট্রেনিং এর একটা পার্ট। রুরাল ডেভেলপমেন্ট একাডেমি অথবা বার্ড, এখানে অ্যাটাচমেন্ট থাকে সপ্তাহখানেক গেলে। এখানেও বিভিন্ন সেশন হয়, সেখানেও কিন্তু আপনাকে টাই পড়তে হবে, মাস্ট। টাই, নেম ব্যাজ, এগুলো ব্যবহার করতে হবে। তো এখানে যদি বলি যে হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস স্যান্স দ্য নেম ব্যাজ, তার মানে হচ্ছে উইদাউট। এটা ইনফর্মালি ব্যবহার করা হয়। এগুলো মনে থাকবে আপনাদের? আশা করি চেষ্টা করবেন। এই যে ভার্সাস, ভার্সাসটা খুব কমনলি আমরা ব্যবহার করে থাকি, তাই না? দ্য ফাইনাল ম্যাচ ইজ বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়া, এগুলো খুব সহজ। এটা আমরা না বললাম, এগিয়ে যাই। অ্যাডজেক্টিভের পরে স্বাভাবিকভাবেই উইথ বসে। আই এম স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট, স্যাটিসফাইড। রেহানা ইজ প্লিজড উইথ হার সান। তো অ্যাডজেক্টিভের পরে স্বাভাবিকভাবে, মুখস্থ করবেন এটা, স্বাভাবিকভাবে উইথ বসে। ঠিক আছে? তারপরে দেখবো কারো সাথে বা কারো সঙ্গ নির্দেশ করতে উইথ ব্যবহার করা হয়। হি হ্যাজ গন ফর ওয়াক উইথ হার চাইল্ড, হি ইজ লিভিং উইথ হিজ আন্ট। সঙ্গ বুঝাইতে কমনলি উইথ ব্যবহার করা হয়। আফটার, আফটারের খুব কমন কিছু ব্যবহার আছে। আচ্ছা দেখেন, কোনো কিছুর পরে বোঝাতে বা সময় সম্পর্কে ধারণা ব্যক্ত করতে আফটার ব্যবহৃত হয়। যেমন ধরেন, উই ওয়েন্ট আউট আফটার লাঞ্চ, লাঞ্চের পরে সময় বোঝাচ্ছে। খুব সহজ না? বেসিক জিনিস। শি উইল গো হোম দ্য ডে আফটার টুমরো, পরশুতে সে বাসায় যাবে। কোনো নামকরণের কারণ বা উৎস বোঝাতে আফটার ব্যবহৃত হয়। নামকরণের কারণ বা উৎস বোঝাতে আফটার হয়। যেমন ঢাকা ওয়াজ নেম জাহাঙ্গীরনগর আফটার দ্য নেম অফ এম্পায়ার জাহাঙ্গীর। দিস ইজ এ পোয়েম আফটার ওয়ার্ডসওয়ার্থ। এই আফটারটা ব্যবহৃত হয়েছে নামকরণের যে উৎসটা বা কারণ বা কে করেছেন এটা বুঝাইতে বোঝানো হয়েছে এটা। দিস ইজ এ পোয়েম আফটার ওয়ার্ডসওয়ার্থ। জাহাঙ্গীরনগর, Dhaka was named Jahangirnagar after the name of Emperor Jahangir. These are simple rules. আচ্ছা আমরা একটু ডিফারেন্ট কিছু দেখি এখন। অ্যাপ্রোপোস, অ্যাপ্রোপোস এটাও কিন্তু অফ হিসেবে ব্যবহৃত হয়, এর সঙ্গে অফ বসে। এরকম ভাবে, যেমন ধরেন এটার মানে হচ্ছে কনসার্নিং বা উইথ রেফারেন্স টু, উইথ রেফারেন্স টু, কনসার্নিং। হি মেড আ রিমার্ক apropos, এর সঙ্গে অফ ব্যবহৃত হচ্ছে কিন্তু। apropos of the recent decision। ঠিক আছে? সে একটা মন্তব্য করছে রিগার্ডিং দ্য রিসেন্ট ডিসিশন, রিগার্ডিং দ্য রিসেন্ট ডিসিশন।
তারপর অ্যাটপ, অ্যাটপটা আপনারা সবাই জানেন মোটামুটি, তারপর একটু লিখে রাখি এখানে আপনাদের সুবিধার জন্য। এটা হচ্ছে অন টপ অফ, অন টপ, এটা আশা করি ভুল করবেন না আপনারা। দ্য ল্যান্টার্ন was placed atop the stone pillar, the stone pillar, একদম সর্বোচ্চ স্থানে বা উপরে, সবচেয়ে উপরে। against কোনো কিছুর বিরুদ্ধে বা বিপরীতে কিছু বলতে against ব্যবহৃত হয়, against ব্যবহৃত হয়। এক্সাম্পলস দেখি, he was married against his will, মানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেয়া হয়েছিল বা করানো হয়েছিল। against মানে ইচ্ছার কোনো কিছুর বিরুদ্ধে বা বিপরীতে। I am against this proposal, আমি এটার বিরুদ্ধে, এই প্রস্তাবের বিরুদ্ধে। We are rowing against the current, আমরা নৌকা বেয়ে চলেছি বা এমন কিছু একটা বোঝাচ্ছে স্রোতের বিপরীতে যেটা আমরা করে চলেছি। কোনো কিছুর সাথে লেগে থাকা বোঝাতে against ব্যবহার করা হয়। Put a ladder against the tree, গাছের সঙ্গে আপনি যখন একটা মই লাগিয়ে রাখবেন তখন সেটাকে আমরা কি বলবো? against বলবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা against বলবো। He was leaning against a wall, ওয়ালের সঙ্গেও যদি লেগে থাকা বোঝায়, হেলে থাকা বোঝায়, তখন against বলবো আমরা। কোনো কিছুর প্রতিরোধ বোঝাতেও আবার against হয়। This is an injection against cholera. Take precautions against fire. Take precautions against fire. এখানে একটা পোল কোশ্চেন আছে, উত্তর দেওয়া আছে, একটু দেখে নেন আপনারা। The final match will be on France versus Argentina. Here the word vs denotes the preposition against। ভার্সেস নিয়ে আমি একটু আগে বলেছি, ঠিক আছে? মানে হচ্ছে against। অ্যাবাউট এর ব্যবহার, এটাও সম্পর্কে বোঝায়, কোনো বিষয়ে বা কারো সম্পর্কে বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়। হি ইজ কেয়ারলেস অ্যাবাউট হিজ ডিউটিজ, আই নো এভরিথিং অ্যাবাউট কামাল, কাছাকাছি কোনো স্থান বা সময় নির্দেশ করতে অ্যাবাউট ব্যবহার করা হয়। যেমন, হি ইজ সামওয়্যার অ্যাবাউট হিয়ার, হি অ্যারাইভড অ্যাবাউট 10 o'clock, at about 10 o'clock, I dropped the key somewhere about the park। মানে আপনি সুনির্দিষ্টভাবে কোনো জায়গা বলতে পারছেন না, বাট আপনি কোথায় এক্স্যাক্টলি অনুমান ভিত্তিক একটা জায়গার কথা বলছেন, ওই ধরনের ক্ষেত্রে অ্যাবাউটটা সাধারণত ব্যবহার করা হয়। ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছি আমরা অল্প সময়ের মধ্যে কিছু ঘটতে যাচ্ছে এরূপ বোঝাতে অ্যাবাউট প্লাস ইনফিনিটিভ ব্যবহার করা হয়। একটু যদি এক্সাম্পল গুলো দেখেন, অল্প সময়ের মধ্যে ঘটতে যাচ্ছে এরকম বোঝাতে অ্যাবাউট প্লাস ইনফিনিটিভ হয়। দে আর অ্যাবাউট টু স্টার্ট, মানে শুরু করে নাই, করবে করবে একটা অবস্থা, করবে করবে একটা অবস্থা। তারপর আবার দেখুন, প্রায় অর্থে অ্যাবাউট ব্যবহার করা হয়। দেয়ার আর অ্যাবাউট 5,000 পিপল ইন আওয়ার ভিলেজ, দেয়ার আর অ্যাবাউট 5,000 পিপল ইন আওয়ার ভিলেজ, এটাও কিন্তু প্রায় অর্থে বুঝাইতেছে এখানে। প্রথম রুলে দেখুন, শি ইজ অ্যাবাউট টু ডাই, সে প্রায় মরে যাচ্ছে, মুমূর্ষু অবস্থায় আছে, এমন বুঝাতে কিন্তু অ্যাবাউট ব্যবহৃত হয়েছে। অ্যাবাউটের সঙ্গে আবার ইনফিনিটিভ করতে হয়েছে, টু ব্যবহার করে ইনফিনিটিভ করা হচ্ছে। এগুলা কিন্তু কমন ইউসেজ, অনেক বেশি আমরা ব্যবহার করেছি এবং পরীক্ষায় কিন্তু এগুলো আসার মতো, পরীক্ষায়ও আসার মতো। আচ্ছা, এখন চলেন তো একটু বিদেশি কিছু টার্ম আমরা শিখি। ধরা যাক আমরা একটু আগে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ দেখলাম, এখন ল্যাটিন ডিরাইভড কিছু প্রিপোজিশনস বা ফ্রেজেস আমরা দেখতে পারি, তাই না? ধরা যাক অ্যাডহক, কথাটা নিশ্চয়ই অনেকেই শুনেছেন। এটা কিন্তু একটা ল্যাটিন টার্ম। এখানে আমরা যখন ল্যাটিন গুলো যখন পড়বো, দিজ আর
প্রিপোজিশনসও আছে প্লাস ফ্রেজেসও আছে, ঠিক আছে? ফ্রেজেস দুইটাই আছে। তো অ্যাডহক যদি আমরা দেখি, অ্যাডহক মানে হচ্ছে একটা বিশেষ পারপাসে। অ্যাডহক মানে কি, তদর্থ করি না আমরা, ফর আ স্পেসিফিক, ফর আ স্পেসিফিক পারপাস, ফর আ স্পেসিফিক পারপাস অর সিচুয়েশন। তো এই অ্যাডহকের মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কারণে বা কজে কোনো কিছু করা। অ্যাডহক কমিটির কথা আমরা শুনেছি, এক্সাম্পল হইতে পারে an ad hoc committee was formed to investigate the issue. একটি অ্যাডহক কমিটি ফর্ম করা হয়েছিল টু ইনভেস্টিগেট দ্য ইস্যু। অ্যাড ইনফিনিটাম, এটা নিশ্চয়ই শুনেছেন আপনারা। ইনফিনিটাম এর মানে হচ্ছে এন্ডলেসলি বা উইদাউট লিমিট, উইদাউট লিমিট। এক্সাম্পল হতে পারে দ্য ডিবেট, দ্য ডিবেট কন্টিনিউড, কন্টিনিউড ad infinitum without resolution, রেজলিউশন মানে এন্ডলেসলি ডিবেটটা চলে গেছে কোনো ধরনের সমাধান ছাড়া। এটা কিন্তু মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় দেখা যায়। তবে ডি ফ্যাক্টো যে টার্মটা আছে বা ফ্রেজটা আছে, এটা আপনারা অনেক বেশি দেখে থাকেন, তাই না? ডি ফ্যাক্টো মানে ফ্রম ফ্যাক্ট, ফ্রম ফ্যাক্ট যদি আমরা অর্থ বলি, এটা হচ্ছে বাস্তবিক অর্থে, ইন প্র্যাকটিস যদি আমরা বোঝাই, তখন আমরা ডি ফ্যাক্টো ব্যবহার করতে পারি। হি বিকেম দ্য ডি ফ্যাক্টো লিডার আফটার দ্য চেয়ারম্যান রিজাইন্ড। এরকম একটা বাক্য থেকে আমরা কি ডিরাইভ করতে পারি, যে প্রকৃত অর্থে লিডার ছিল কোনো এক ব্যক্তি, এমন বোঝাচ্ছে। হি বিকেম the de facto leader after the chairman resign মানে পদত্যাগ করার পর, সেই অর্থে বুঝিয়েছে। টু এর ব্যবহার ডি কে বুঝাতে খুব সহজ। হি ইজ গোয়িং টু স্কুল, এটা এবিসিডি, এটা আর পড়ার কিছু নাই। হি ওয়েন্ট টু মেডিয়ান ইয়েস্টারডে, এই যে টু কোনো দিকে বুঝাইতে এটা বলতেছে। এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত বুঝাতে ফ্রম ড্যাশ 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 টু ব্যবহৃত হয়। হি ইজ গোয়িং ফ্রম ঢাকা টু চিটাগং, ঢাকা থেকে সে চট্টগ্রাম যাচ্ছে। ওয়েট আনটিল দ্য ট্রাফিক লাইট চেঞ্জেস ফ্রম রেড টু গ্রিন, ওয়েট আনটিল দ্য ট্রাফিক লাইট চেঞ্জেস ফ্রম রেড টু গ্রিন মানে একটা অবস্থা থেকে, এটা স্থানের পাশাপাশি অবস্থা হতে পারে এখানে, ঠিক আছে? রেড থেকে গ্রিনে যাওয়া পর্যন্ত ওয়েট করতে বলতেছে। আবার কোনো এক সময় থেকে অন্য সময় পর্যন্ত বোঝাতে ফ্রম টু ব্যবহৃত হয়। এভরিডে হি ওয়ার্কস ফ্রম 7 AM টু 2 PM। আচ্ছা, 7 যখন আমরা লিখি, 7 এর পেটটা কেন কেটে দিই বলেন তো? কোনো আইডিয়া আছে? 7 যখন আমরা লিখি, 7 কেটে দেয়া হয় কেন? কারো জানা আছে এটা? আই হ্যাভ নো আইডিয়া। আমি করে আসতেছি বিকজ দ্য ancestors আর ডুইং দ্যাট ইন দ্যাট ওয়ে। এটা কিন্তু কেটে দেওয়াটা করেক্ট না, 7টা এভাবে থাকবে। 1 এর মতো দেখা যায় বলে এটা একটা রিজন। অনেকেই বলে থাকে এটা যে 1 এর মতো বা 1 এর সঙ্গে কনফিউজিং হয়ে যায় অনেক সময়। তো তারপরও আমরা 7টাকে চেষ্টা করব 7 এর মতোই লিখতে, ঠিক আছে? যাতে করে এভাবে কেটে দেয়া কিন্তু স্ট্যান্ডার্ড পৃথিবীর কোথাও আর দেখবেন না এরকম। দেখা যায় না। আমরাই মনে হয় এটা ব্যবহার করি এইভাবে। 7 কেটে দেই। রং ইউজ। মানে এটা করা উচিত না আরকি।
কোথাও এভাবে লেখা হয় না সাধারণত। কোনো কিছুর সাথে তুলনা করা বোঝাতে টু ব্যবহৃত হয়। হি ইজ সিনিয়র টু মি ইন এইজ। মানে তুলনা করছে এখানে, হি এর সঙ্গে মি এর তুলনা হয়েছে, মাঝখানে টু বসেছে, মানে তুলনা অর্থে। উই ওয়ান বাই 6 গোলস টু 3। ওরা দিয়েছে 3টা, আমরা দিয়েছি 6টা। আই প্রেফার টি টু কফি। এটা খুব কমন, অনেক বেশি ব্যবহৃত, এটা আসেও অনেকবার। প্রেফারের পরে টু বসে, আই প্রেফার টি টু কফি। কফির চেয়ে আমি চা বেশি পছন্দ করি বা চাটাকে এগিয়ে রাখবো। কারো প্রতি বোঝাতে টু ব্যবহৃত হয়, এটা তো খুব সহজ। ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে আওয়ার প্যারেন্টস। বা এর ব্যবহার কাছে বা নিকটে বোঝাতে, সেটা ব্যক্তির হতে পারে, বস্তুর হতে পারে। এই ধরনের ক্ষেত্রে বাই বসে, যেমন হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। আওয়ার হাউস ইজ বাই দ্য রিভার। বাই দ্য রিভার অর্থ নদীর কাছে বোঝাচ্ছে এখানে, আমাদের ঘরটা বা বাড়িটা নদীর কাছে। অনুসারে বোঝাতে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, মানে তোমার ঘড়িতে এখন কয়টা বাজে। ঠিক আছে, এই যে বাই ইউর ওয়াচ, এটা একটা কমন ইউসেজ, একটু মাথায় রাখতে হবে, স্টার মার্ক করা থাকলেও ইম্পর্টেন্ট। উই ডু বিজনেস স্ল্যাশ টেক অর্ডার বাই ফোন, ওভার দ্য ফোন, অন দ্য ফোন। তো যোগাযোগ বোঝাতে টেলিফোন, ফোন, ফ্যাক্স, ইমেইল, লেটার, পোস্ট ইত্যাদির পূর্বে বাই বসে। আবার যাতায়াতের মাধ্যম অর্থেও আবার বাই বসে। উই ক্যান গো দেয়ার বাই ল্যান্ড। এটা আমরা অলরেডি পড়েছি, স্পর্শ না করে উপরে গতিশীলতা অর্থে ওভার বসে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড। ঠিক আছে, ফ্যান কিন্তু উপরে ঘুরতেছে কিন্তু টাচ না করে গতিশীল অবস্থায় আছে। এক প্রান্ত থেকে অপর প্রান্তে তথ্য প্রেরণমূলক মাধ্যমের পূর্বে ওভার বসে। রাজা রিকোয়েস্টেড রোমানা ওভার দ্য ফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। আবার কোনো কিছুর উপর দিয়ে এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত আড়াআড়ি ভাবে বোঝাতে ওভার বসে। লেটস সি দ্য এক্সাম্পল। দ্য ব্রিজ, দ্য ব্রিজ ওভার দ্য রিভার। এই যে ওভার বসছে, মানে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত চলে গেছে, এটা কি ব্রিজটা, এই অর্থে ওভার বসেছে। উপর দিয়ে অতিক্রম করা বোঝাতে ওভার বসে। দ্য প্লেন ফ্লিউ ওভার ঢাকা। আ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগস। জাম্প করে গেছে স্পর্শ না করে উপর দিয়ে। ঠিক আছে, এখানেও কিন্তু ওভার বসেছে। আন্ডারের ব্যবহার আমরা জানি। হি হিট আন্ডার দ্য বেড, কোনো কিছু নিচে বা নিম্নে বোঝাতে। কোনো কিছু অনুসারে অনুসারে বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়। দ্য অ্যাকিউজড ওয়াজ অ্যারেস্টেড আন্ডার দ্য ওয়ারেন্ট অফ দ্য কোর্ট। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বাহিনীর নিয়ন্ত্রণে অর্থে আন্ডার ব্যবহৃত হয়। দ্য কান্ট্রি ইজ আন্ডার মার্শাল ল বা মিলিটারি রুল। এই আন্ডার ব্যবহৃত হয়েছে নিয়ন্ত্রণ বুঝাতে। ঠিক আছে, নিয়ন্ত্রণ বুঝাতে বা গভর্নড এটা বুঝাতে। প্রক্রিয়াধীন অর্থে আন্ডার ব্যবহৃত হয়। আন্ডার ট্রায়াল, আন্ডার কনসিডারেশন, এগুলো আমরা কমনলি দেখে থাকি। ইনটু হচ্ছে, দেখুন আমরা দেখেছি অলরেডি, এটা গতিশীলতা, বাইরে থেকে ভিতরে প্রবেশ করার অর্থে গতিশীলভাবে। হি ইজ ওয়াকিং ইনটু আ কর্নার শপ। কোনো কিছুতে রূপান্তর বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। ক্যাটারপিলার্স ট্রান্সফর্ম ইনটু বাটারফ্লাইস। রূপান্তর হয়েছে এখানে। তারপর দেখতে পাচ্ছি আউট অফ, কোনো কিছুর বাইরে, মধ্য থেকে বাইরে গতিশীল যখন থাকে, যে ডোন্ট লিন। আচ্ছা, এটার চেয়েও আরো পারফেক্ট এক্সাম্পল আছে। ঠিক আছে, আমরা একটু দেখি এখানে। ডোন্ট লিন আউট অফ দ্য উইন্ডো, মানে মধ্য হতে বাইরে গতিশীলতা অর্থে ব্যবহৃত হয়েছে। গোয়িং আউট, গোয়িং আউট অফ দ্য ডর্ম বা ডরমিটরি, কোনো কিছুর বাইরে ভিতর থেকে বাইরে বের হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। বিটুইন আর অ্যামাং এর ব্যবহার, মধ্যে দুইয়ের মধ্যে কোনো কাজ বুঝালে বিটুইন বসে। যেমন
ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস বিটুইন সিরাজ অ্যান্ড সাফা। এই দুইজনের মধ্যে বিতরণ করা অর্থে ব্যবহৃত হয়েছে বিটুইন। আর অ্যামাং দুইয়ের বেশি, ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস অ্যামাং দ্য ফোর ব্রাদার্স, এখানে দুইয়ের বেশি অর্থে অ্যামাং হয়েছে। এগুলো কমন ইউসেজ। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, সেখানে ইউ ক্যান গো আউট ফর এ ওয়াক ইফ ইউ ফিল ফর ইট, হয় নাই। আই প্রেফার কফি দেন টি, হয় নাই। দেয়ার উইল বি এ রিসেপশন প্রোগ্রাম ফলোয়িং দ্য ম্যারেজ সেরিমনি, একমাত্র সঠিক বাক্য এটা। এবারে আমরা বিগত বছরের কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। আনফরচুনেটলি বা আমি বলবো অ্যাক্সিডেন্টলি উত্তরটা দেওয়া আছে। এই পার্টটাতে সাধারণত আমরা টেস্ট নিয়ে থাকি। আপনারা ঝটপট উত্তর করেন, আমি কোশ্চেনগুলো করি, তারপর আমরা একটু রিড আউট করি। হি সাকসিডেড ড্যাশ হার গুড ওয়ার্ক বিকজ অফ হার গুড ওয়ার্ক। আমরা কিন্তু অলরেডি লেটেস্ট প্রশ্নটা সলভ করেছি একদম প্রথম দিকে, রাইট? তো এখানে 48 আছে। হি সাকসিডেড ড্যাশ her good work. He succeeded because of her good work. Do you know the solution? Solution এর পরে to হয়, to the problem. In which sentence like is used as a preposition? He climbed the tree like a cat. He died following the incident. Following এখানে preposition হিসেবে ব্যবহৃত হয়েছে। The train is running at 40 miles an hour. 40 মাইল বেগে ছুটে চলেছে। Select the appropriate preposition, এখানে বলা হয়েছে are you doing anything special at the weekend? Your opinion is identical with mine. Fill in the blank. She went to Newmarket on foot. On foot. পায়ে হেঁটে। Do you have any money on you? এটা কিন্তু ইউনিক। এটা কিন্তু একটি ইউনিক। এটা মাথায় রাখবেন। Do you have any money on you? আচ্ছা, আমরা ইউনিক যেগুলো পড়েছি এগুলো আপনাদের মনে থাকবে তো? এগুলো কিন্তু খাতায় নোট নিতে হবে। এখান থেকে দেখে দেখে খাতায় নোট নিয়ে রাখতে হবে। When Ushoshi entered dash the room, everybody stopped talking. এখানে কিন্তু কোনো প্রিপোজিশন লাগতেছে না। When Ushoshi entered the room, everybody stopped talking. Call me if you have any problems regarding your work. এই regarding শব্দটা এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। Which but is a preposition. এখানে বলা হচ্ছে what can we do but sit and wait. এখানে এই but শব্দটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। You may go for a walk if you feel like it. এই যে আগে একটা আমরা দেখলাম কোয়েশ্চেন, পোল কোয়েশ্চেন, এখানে লাইক ছিল না, এখানে লাইক আছে, তাই সঠিক উত্তর হবে লাইক। In which sentence is the word past used as a preposition? Tania was a wonderful singer, but she has passed her prime. এইটা কিন্তু আমরা অলরেডি দেখেছি, এবারও আসছে। ঠিক আছে, এই বছরও কিন্তু এটা এসেছে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে বলতেছি দ্য ফ্যামিলি ডাজন্ট ফিল লাইক গোয়িং আউট দিস সিজন। I have been living in Dhaka since 2000. Since 2000. কনজাংশনে আমরা দেখতে পাচ্ছি, দেখি কি এখানে বলছে কনজাংশন দুই বা ততোধিক ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করে। কনজাংশন বিভিন্ন ধরনের আছে, যেমন কি কি আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন এবং কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্ব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এরা কিভাবে কাজ করে আসলে? এই কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা, এটা সাধারণত দুই বা এর বেশি একই ধরনের ক্লজকে যুক্ত করে। আমরা যদি এক্সাম্পলে তাকাই, আব্দুল গিফটেড হিজ মাদার অ্যান আইপ্যাড ফর হার বার্থডে অ্যান্ড শি লাভড ইট। এখানে কিন্তু অ্যান্ড ব্যবহার করলাম আমরা। শুরুতে যে এক্সাম্পলটা আছে, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড গট দ্য রেজাল্ট। প্রিটি সিম্পল।
Kim wanted to work in Paris, but she couldn't find a job there. এই যে but, or, so, yet, and, আবার but এই যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে এগুলো আসলে যুক্ত করছে দুইটা বাক্যকে। ঠিক আছে? সমশ্রেণীর হয় দুটা বা তারও বেশিও হতে পারে। এই ধরনের বাক্যকে যুক্ত করে। আবার সাবঅর্ডিনেটিং কনজাংশনস এই ধরনের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে। এই জন্যই এটা সাবঅর্ডিনেট কনজাংশন। এক্সাম্পল দেখলে দেখতে পাবো, আফটার লুইসা গেটস হোম ফ্রম ওয়ার্ক শি লাইকস টু ওয়াচ টিভি ফর অ্যান আওয়ার। এখানে দেখুন আবার বলছে লুইসা লাইকস টু ওয়াচ টিভি ফর অ্যান আওয়ার আফটার শি গেটস হোম ফ্রম ওয়ার্ক। এখন প্রশ্ন হচ্ছে বিসিএস এর প্যাটার্নে কোশ্চেনগুলো কিভাবে আসে, আমরা সেই পার্টটাতে যাব। এই বিশেষ ধরনের কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, কোনটা কোরিলেটিভ। এক্সাম্পল খুব সহজ, জ্যাক লাভস লিভিং ইন সান ফ্রান্সিসকো হাউএভার হিজ ওয়াইফ হেজ দ্য ট্রাফিক অ্যান্ড দ্য পলিউশন। এখানে বাক্যটাকে যদি আমরা আবার দেখি, জ্যাক লাভস লিভিং ইন সান ফ্রান্সিসকো বাট হিজ ওয়াইফ হেজ দ্য ট্রাফিক অ্যান্ড দ্য পলিউশন। বাক্য দুটোর পার্থক্যটা একটু দেখেন। এখানে জোড়ায় জোড়ায় ব্যবহৃত যেই কনজাংশন গুলো আছে, এক্সাম্পল গুলো থেকে যদি একটু তাকাই আমরা, নিদার তারপর নর হয়, বোথ তারপরে এন্ড হয়, সো এরপরে অ্যাজ হয়। প্রবলেম গুলো কোথায় থাকে, মানে কারেকশন ধরনের যে বাক্যগুলো আসে, কারেকশন করতে যেগুলোতে বলে, ওই ধরনের সেন্টেন্সে এই কনজাংশনের বিভিন্ন ধরন ব্যবহৃত হয়। তো আপনাকে এই পার্টটাতে ভালো প্রস্তুতি নিতে হলে কোথায় মাথায় রাখতে হবে, কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে? ইদার, অর, ইদার এসে কোনটা বসে, অর, দ্য সেম, তারপর দ্যাট বসে, দ্য সেম আবার অ্যাজও বসে, তো, ইয়েট, এই প্যাটার্নে কিন্তু শব্দগুলা জোড়ায় জোড়ায় বসে, মানে জোড়ার সঙ্গে কোনটা বসতেছে এটা আপনাকে কিন্তু খেয়াল করতে হবে কেয়ারফুলি। এক্সাম্পল গুলো আগে দেখি, মানে বিগত বছরের প্রশ্নগুলো, তারপর আমরা আরেকটু আলোচনায় যাব। হি কুড নট উইন বাট লার্নড এ লট, হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট? খুব সিম্পল তাই না? প্রশ্নের ধরন দেখে বুঝতে পারতেছি আমরা, যেটা বললাম যে আইডেন্টিফাই করতে পারতে হবে যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। এটা হচ্ছে কনজাংশন। আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি। প্রোভাইডেড শব্দটা এখানে কনজাংশন। দে সাফার্ড মাচ সিন্স, এই শব্দটা দেখুন, দে সাফার্ড মাচ সিন্স টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ। এখানে গ্রামারের আরো কিছু কম্পোনেন্ট ইন্টারলিঙ্কড। ওয়াটার বয়েলস if you heat it to 100 centigrade. If we need $200 besides this to pay for everything. Dash, although glass is, for all practical purposes, a solid, its molecular structure is that of a liquid. এটা কিন্তু একটা ইউনিক স্টেটমেন্ট ফ্রম সায়েন্স পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, হোমওয়ার্কের আগে কিছু কথা বলতে চাই। দেখুন, এবারের যে বিসিএস এর প্রশ্ন দেখে অনেকেই হয়তো ঘাবড়ে টাবড়ে গেছেন। এত বেশি ঘাবড়ানোর কোনো কারণ নাই। আহ প্রশ্ন কঠিন হয়, সবার জন্যই কঠিন হয়েছে। আপনারা সামনে যারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা ওয়ার্স্ট সিনারিওটার জন্য প্রস্তুত থাকবেন, মানে আপনাদের প্রস্তুতিটা সারফেস লেভেলের যেন না হয়, মানে উপরে উপরে একটা জিনিস পড়ে চলে যাচ্ছেন, সাবস্ট্যান্ডার্ড বা হচ্ছে ব্যাপারটা এমন যে ট্রেডিশনালি এই ধরনের প্রশ্ন হয়ে আসছে, তার মানে ভবিষ্যতে এমন হবে, এই চিন্তা চেতনার বাইরে কিন্তু আসতে হবে। ফাইনালি কথা একটাই, আপনার স্ট্রেংথ, মানে মহাত্মা গান্ধী যেটা বলেছিলেন, স্ট্রেংথ ডাজ নট কাম ফ্রম ফিজিক্যাল ক্যাপাসিটি, ইট কামস ফ্রম এন ইনডমিটেবল উইল। আপনার মধ্যে যদি সেই ইনডমিটেবল উইলটা থাকে, তাহলে আপনি বেস্টটা করতে পারবেন বা বেস্ট অ্যাচিভমেন্টটা আপনি করতে পারবেন। তো আজকে মোটামুটি এ পর্যন্তই, আমার ল্যাপটপের চার্জও মনে হচ্ছে শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য, এবং সবার জন্য অনেক শুভকামনা থাকলো ইনশাআল্লাহ। সবাই কন্টিনিউয়াসলি নিজেকে আরো বেশি হচ্ছে প্রস্তুতির যে ধরনটা আছে বা ধাপটা আছে লেভেল আপ করতে থাকেন। ইনশাআল্লাহ যত কঠিন প্রশ্নই হোক না কেন আপনি উতরে যেতে পারবেন। ঠিক আছে? সো ইনডমিটেবল উইলটা এটা নিজের মধ্যে রাখতে হবে। ইনডমিটেবল
উইল, দ্যাট দ্যাট অল ম্যাটার্স। ঠিক আছে, এইটাই আপনাদের অ্যাচিভমেন্টের জন্য ইনাফ। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।